তো আজকে হচ্ছে 17ই আগস্ট 2024, আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের 14তম ক্লাস এবং ফৌজদারি কার্যবিধির 14তম ক্লাস। আজকে আমরা আলোচনা করব সংক্ষিপ্ত বিচার বা সামারি ট্রায়াল। আন্ডারলাইন করেন, সংক্ষিপ্ত বিচার বা সামারি ট্রায়াল এটা হচ্ছে 260 থেকে 200 কত দ্বারা 65 দ্বারা, 260 থেকে 265 দ্বারা। এবং এটা অ্যাকচুয়ালি আছে হচ্ছে আপনার 22তম অধ্যায়ে। কত অধ্যায় একটু লিখে রাখেন। সামারি ট্রায়াল যদি বলে কততম অধ্যায় আছে? 22তম অধ্যায়। 21 কিছু নাই, বাতিল। দেখেন, সংক্ষিপ্ত বিচার বলতে এমন বিচার অন্তর্ভুক্ত করে যা দ্রুত নিষ্পত্তির জন্য করা হয়। গুরুতর নয়, আন্ডারলাইন করবেন, গুরুতর নয় এমন অপরাধ এবং যে অপরাধমূলক কাজের জন্য গোল দিবেন লঘু শাস্তি হয়, লঘু মানে হচ্ছে কম শাস্তি হয়, সেই সব অপরাধগুলোর বিচার সংক্ষিপ্ত পদ্ধতিতে করা যায়। যে সকল ম্যাজিস্ট্রেটগণ সংক্ষিপ্ত বিচার করতে পারে এবং যে সকল অপরাধগুলো সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করা যায় তা 260 ধারায় আলোচনা করা হয়েছে। এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের প্রক্রিয়া এবং শাস্তি প্রদানের সীমা সম্পর্কে আন্ডারলাইন করবেন, 262 ধারায় আলোচনা করা হয়েছে। তো দেখেন, আমরা প্রথমে চলে আসি সংক্ষিপ্ত বিচারের ক্ষমতা, ধারা 260। নিম্নলিখিত ম্যাজিস্ট্রেটগণ সংক্ষিপ্ত বিচার করতে পারে। কে কে? এক নম্বরে দেখেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। দুই নম্বরে যে ক্ষমতাপ্রাপ্ত শব্দটা কেটে দেন, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট। কি হবে বলেন? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা কে? প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট। আর প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে এমন কোন ম্যাজিস্ট্রেটের বেঞ্চ। তাহলে আমরা যেটা বুঝলাম, কে কে পারে ভাই? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে এমন কোন ম্যাজিস্ট্রেটের বেঞ্চ। বেঞ্চ মানে আমরা যে বেঞ্চে বসছি সেই বেঞ্চ না। বেঞ্চ মানে হলো বিচারকের বিচার আসন, মানে যারা বিচার করে সেটাই বলতে হবে একটা বেঞ্চ। এখন আবার বললেন না যে ওই জায়গা তো চেয়ারে বসা দেখছি, বেঞ্চ কয় কেন? এটা না। বেঞ্চ মানে ওরা যে জায়গা বসে বিচার করে সেটারই কি বলে? বেঞ্চ। আচ্ছা, ডান সাইডে একটু ফাঁকা জায়গা আছে, এখানে একটু লেখেন যে 260 ধারায় 14টি অপরাধের কথা বলা হয়েছে। 14টি অপরাধের কথা বলা হয়েছে যা সংক্ষিপ্ত বিচারের অন্তর্ভুক্ত। রহমত সাহেব অসুস্থ? আপনাদের বাসা এক জায়গা না? 260 ধারায় 14টি অপরাধের কথা বলা হয়েছে যা সংক্ষিপ্ত বিচারের অন্তর্ভুক্ত। তো যদি আপনাকে বলে যে 260 ধারায় কয়টা অপরাধের কথা বলা হয়েছে যে সকল ক্ষেত্রে সংক্ষিপ্ত বিচার করা যেতে পারে, কয়টা অপরাধ? 14টা অপরাধ। জেনে রাখা ভালো। দেখেন, আমরা জেনে রাখা ভালোতে চলে আসি যে সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে কোনো অপরাধে কোনো ব্যক্তি অপরাধী হলে তাকে গোল দিবেন 2 বছরের অধিক মেয়াদে কারাদণ্ডে দণ্ডিত করা যাবে না। মানে এই সামারি ট্রায়ালে সর্বোচ্চ সাজা দেওয়া যাবে কত? 2 বছর। যে অপরাধের বিচার করুক না কেন আপনার সাজা দেওয়া যাবে কত? 2 বছর। অর্থাৎ সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে সর্বোচ্চ 2 বছরের কারাবাস দিতে পারে। 262 পরীক্ষায় আসবে যে সংক্ষিপ্ত বিচারে সর্বোচ্চ কত বছর সাজা দেওয়া যায়? 2 বছর। আচ্ছা, তারপরে দেখেন সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট, আন্ডারলাইন করবেন, 200 টাকার বেশি জরিমানা না করলে তার বিরুদ্ধে আপিল করা যাবে না। সংক্ষিপ্ত বিচারে একটা জিনিস মনে রাখবেন, ম্যাজিস্ট্রেট যদি 200 টাকা পর্যন্ত জরিমানা করে তার বিরুদ্ধে আপিল করা যাবে না। তবে অর্থাৎ 200 টাকার বেশি জরিমানা করলে আপিল করা যাবে। ধারা বলছে 414, বাট এই জায়গায় একটা কথা আছে ভাই, সংক্ষিপ্ত বিচারে এই জায়গাতে শুধু 200 টাকার কথা বলছে। ধরেন 1 মাস কারাদণ্ড দিছে, 200 টাকা জরিমানা করছে, তাইলে আপিল করা যাবে। যদি 1 মাস কারাদণ্ড 100 টাকা দিছে তাও আপিল করা যাবে। বলছে যে যদি শুধু অর্থদণ্ড দেয়, কোনো কারাদণ্ড সাথে দেয় নাই, তাহলে আপিল করা যাবে না। কিন্তু যদি ধরেন 1 বছর কারাদণ্ড 200 টাকা জরিমানা দিছে, বলেন তো আপিল করা যাবে কিনা? আপিল করা যাবে। অর্থাৎ যদি শুধু অর্থদণ্ড দেয় কয় টাকা? 200 টাকা, সেই ক্ষেত্রে আপিল করা যাবে। তানভীর সাহেব বুঝছেন কিনা? আচ্ছা, তাহলে বিগত বছরের প্রশ্নে আমরা চলে আসি। দেখেন ভাই,
যে ফৌজদারি কার্যবিধি অনুসারে সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি কত বছর? সর্বোচ্চ শাস্তি কত? এখানে আর একটা জিনিস আপনাদের ভুল ভেঙে দিই, আমরা তালে তালে বলে ফেলি, যদি বলে যে সংক্ষিপ্ত বিচারে সর্বোচ্চ অর্থদণ্ড করতে পারে কত? সর্বোচ্চ অর্থদণ্ডের কি কোনো সীমা বলছে? বলে নাই, মানে আইনে ওনারে ওই ধারায় যে বলা আছে বা ওনার যে বিধান আছে সে অনুযায়ী পাবে। এখানে ওনার কোনো, যেরকম কারাদণ্ডের ক্ষেত্রে একটা সীমা দিছে 2 বছরের বেশি পারবে না, কিন্তু অর্থদণ্ডের ক্ষেত্রে এরকম কোনো কি নাই, সীমা নাই। সো এটা খেয়াল রাখেন, যদি কখনো প্রশ্ন আসে যে সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট কত টাকা অর্থদণ্ড প্রদান করতে পারে, সীমা নাই। সীমা নাই বলতে ধরেন উনি প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট হলে ওনার প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট অনুযায়ী যে ক্ষমতা আছে সেই ক্ষমতা, নাকি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের দণ্ড প্রদানের সীমা আছে, মানে অর্থদণ্ড প্রদানের কিন্তু কোনো সীমা নাই। 33 কত বলছে কারাদণ্ড দিতে পারে সর্বোচ্চ 7 বছর, কিন্তু ওই জায়গায় কি অর্থদণ্ডের কোনো সীমা আছে? নাই। আচ্ছা, সেলফ প্র্যাকটিসে আমরা চলে আসি। 2 নাম্বার প্রশ্নটা দেখেন, যে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করতে পারে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পারে, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের বেঞ্চ পারে, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট পারে, উপরের কি সবগুলাই। এরপরে আমরা চলে এসে দেখেন 3 নাম্বার প্রশ্ন, যে সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে কোনো অপরাধীকে সর্বোচ্চ কত বছরের জেল দেওয়া যায়? 2 বছরের অধিক নয়, নাকি 2 বছরের অধিক নয়। আর 4 নাম্বার দেখেন, মহানগর এলাকায় সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের ক্ষমতা আছে কার? মহানগর এলাকায় আছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। 5 নাম্বারটা দেখেন, ইম্পর্টেন্ট, সরকার ফৌজদারি কার্যবিধির কত ধারার অধীন? আন্ডারলাইন করবেন, দ্বিতীয় বা তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেটের এখতিয়ার প্রদত্ত হয়েছে এমন কোন বেঞ্চকে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার ক্ষমতা দিতে পারে। এটা হলো 261। আমরা জানি 260-এ যেটা আছে, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা বিশেষ ক্ষমতা প্রাপ্ত অন্য কোনো ম্যাজিস্ট্রেট, ইটা একটু দিয়ে রাখেন। আর দ্বিতীয় তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেটকেও দিতে পারে, কে পারে? সরকার। কত ধারায়? 261 ধারা। এই জায়গায় একটু ডান পাশে লেখেন যে 261 ধারা অনুযায়ী 4টি অপরাধের ক্ষেত্রে, 261 ধারা অনুযায়ী 4টি অপরাধের ক্ষেত্রে বা 4টা ক্ষেত্রে। তো 260-এ কয়টা অপরাধ? 14টা। 261-তে 4টা। এখানে একটু ব্যাখ্যাটা দেখেন, যে ফৌজদারি কার্যবিধি 260 ধারার বিধান অনুযায়ী সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের ক্ষমতা হলো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, কিন্তু 261 ধারার বিধান অনুযায়ী সরকার দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে কতিপয় ক্ষেত্রে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের ক্ষমতা দিতে পারে। তাহলে বরকত সাহেব বলেন ভাই, 60 আর 61-র ভিতরে পার্থক্য কি? 60-এ পরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেটের বেঞ্চ, আর 61-তে করে তৃতীয় বা তৃতীয়। 60-এ করে 14টা ক্ষেত্রে, আর 61-তে করে কয়টা ক্ষেত্রে? 4টা ক্ষেত্রে। ধন্যবাদ। 6 নাম্বারটা দেখেন, সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট 1.5 টাকার বেশি জরিমানা না করলে তার বিরুদ্ধে আপিল করা যাবে না। কয় টাকা বলেন? 200 টাকা। তো এটা একটু খেয়াল করে ইয়া করেন। আচ্ছা, এখানে বেশ কতগুলো জিনিস আমি লেখাইছিলাম, আপনাদের অত লেখার দরকার নাই, জাস্ট এই প্রশ্নটা একটু দেখেন তাহলে বুঝবেন। সেটা হচ্ছে 8 নাম্বার প্রশ্নটা দেখেন। 8 নাম্বার, চুরিকৃত সম্পত্তির মূল্য 1.5 টাকার বেশি না হলে চুরির অপরাধ সংক্ষিপ্ত পদ্ধতিতে করা যেতে পারে। অপশনে কি বলছে? 10,000 টাকার বেশি না হলে। 3টে স্টার্টের স্টার্টের আমি ব্যাখ্যা করি, শুনেন। চুরির অপরাধ, বিশ্বাসভঙ্গের অপরাধ, আত্মসাতের অপরাধ, ক্ষতির অপরাধ, এগুলো সব সংক্ষিপ্ত পদ্ধতিতে করা যাবে যদি যে সম্পত্তিটা নিয়ে অপরাধ হয়েছে সেটার বিষয়বস্তু হয় সর্বোচ্চ কত টাকা? 10,000 টাকা। ধরেন একটা গরু চুরি করছে, গরুটার মূল্য 50,000 টাকা, এই বিষয়ে কি সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করতে পারবে কিনা বলেন? কিন্তু যদি একটা ছাগল চুরি করে, ছোট ছাগল যার মূল্য এখন 10,000 টাকার মধ্যে, তাহলে সেটা সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করা যাবে। তাহলে আমার এখানে এতটুকু মনে রাখেন যে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের ক্ষেত্রে যে টাকার একটা বিষয় আছে, চুরি বলেন, বিশ্বাসভঙ্গ বলেন, আত্মসাৎ বলেন, এটা কত টাকা পর্যন্ত? 10,000 টাকা।
সর্বোচ্চ কত? 10,000। এইটা মনে রাখলেই হবে। আমরা যেভাবে পড়ি, আপনি যদি শেষ পর্যন্ত লেগে থাকেন, আপনার প্রিলিতে অকৃতকার্য হওয়ার কোনো কারণ নাই যদি আপনি সৎ বিশ্বাসে লেগে থাকেন। আমি তো বললাম যে আপনি পরীক্ষা যারা একেবারে সিরিয়াসলি পড়ালেখা করবেন, তার 40 মিনিটে দেখবেন যে তার 80-90টা দাগানো শেষ। কিন্তু সেইভাবে আপনার পড়াশোনা করতে হবে, রেগুলার আসতে হবে। আর যে প্রশ্ন পরীক্ষায় আসবে সেই প্রশ্ন আমাদের এই জায়গায় আসে না। মানে আপনি আবার জিজ্ঞাইতে পারেন যে এই জায়গায় যদি না আসে তাহলে আমাকে করে লাভ কি। ওই যে প্রশ্ন পরীক্ষায় আসবে এত সোজা, যা আমরা ক্লাস টেস্টে এখানে কি দেই না, আমাদের সিরিয়ালে নাই, বুঝতে পারছেন? কারণ আপনি আমি আপনার দুনিয়ার কোনো বই পড়া লাগবে না। এই যে আইন পাঠ পরীক্ষা দিলাম, আমার প্রশ্ন পড়া লাগবে না। আমার প্রশ্ন হলো জাস্ট আপনার নিজের যাচাইয়ের জন্য যে আমি পড়ে অ্যাকচুয়ালি আমার কতটুকু ইমপ্রুভ হয়েছে। এই যে আইন পাঠ বই পড়লে এখান থেকে ইনশাল্লাহ প্রমাণ পাওয়া যাবে। দেখেন 9 নম্বর প্রশ্ন দেখেন, সংক্ষিপ্ত বিচারে প্রদত্ত ড্যাশের বিরুদ্ধে আপিল করা যায় না। কত টাকা ভাই? 200 টাকার বিরুদ্ধে, অনধিক 200 টাকা অর্থদণ্ডে। আচ্ছা, আমরা সংক্ষিপ্ত বিচার নিয়ে আপনার কোনো প্রশ্ন আছে কিনা? 10,000-এর যে তুলনা দিছি এটা, আচ্ছা ওটা আপনি আপাতত একদম এটা মনে রাখেন যে চুরি হোক, বিশ্বাসভঙ্গ হোক, আত্মসাৎ হোক, এর বিচার সংক্ষিপ্ত পদ্ধতিতে করা যাবে যদি সম্পত্তির মূল্য হয় সর্বোচ্চ কত। এটা মনে রাখেন জাস্ট, সংক্ষিপ্ত বিচারে সর্বোচ্চ ওই সম্পত্তিটার মূল, চোরাই মালের মূল্য হবে কয় টাকা, আর মনে রাখার দরকার নাই। আমরা পরের পেজে চলে আসেন, অব্যাহতি খালাস। দেখেন অব্যাহতি খালাস আমি আলাদা করে এখানে পড়তে চাচ্ছিলাম না। অব্যাহতি খালাস মুক্তি আমরা আলোচনা করছি। আমি একটু আপনাদের জিজ্ঞাসা করব, অনলাইন অফলাইন মিলে, আগে অফলাইনে জিজ্ঞাসা করি তারপরে অফলাইনে অনলাইনে জিজ্ঞাসা করতেছি। এই রুমা বলেন, অব্যাহতি আর খালাসের ভিতরে পার্থক্য কি? জি, জোরে বলেন, নেত্রী হইতে হবে না, জোরে বলেন। এই রথিন সাহেব, আপনি বলেন অব্যাহতি খালাস কি, জোরে বলেন। সাজাই বলেন, কাজ গঠনের আগে পরে বলতেছেন, একটু সাজাই বলেন। এই আপনার জিজ্ঞাসা নেই, আপনারা জিজ্ঞেস করলে আপনি বলেন। আচ্ছা, রথিন সাহেবের কাছে আমার পাল্টা প্রশ্ন, যে খালাস দিতে হলে কি সব সময় বিচার শেষ করা লাগবে? আপনারা সবাই রথিন, ওনারা বলেন, খালাস দিতে হলে সব সময় কি বিচার শেষ করা লাগবে? রথিন সাহেব বলেন। এবার বলেন, রুমা বলেন, আপনি যেহেতু রেসপন্স করছেন বলেন। খালাস পায়, তারপরে 48-এ মামলা প্রত্যাহার করলে খালাস পায়, আবার পিপি মামলা প্রত্যাহার করলে কি খালাস পায়। তাহলে খালাস দিতে হলে সব সময় কিন্তু মামলা শেষের দরকার নাই। এই সুমন সেন ভাই বলেন, আমরা এখানে 3টা জিনিস আছে, অব্যাহতি, খালাস আর মুক্তি। সুমন সেন বলেন, মুক্তি আমরা কোথায় পড়ছি? কত? 249-এ মুক্তি কখন দেয়, ব্যাখ্যা দেন। কোন মামলা? কি মামলা? জিয়ার মামলা। আচ্ছা ধন্যবাদ। আর আসামিরে মুক্তি দেয় কি জামিন নামা সহ না জামিন নামা ছাড়া?
ওই জায়গায় জামিনের কোনো কথা না, এটা হচ্ছে মুক্তি। ঠিক আছে, এই মুক্তির বিরুদ্ধে সুমন সেন ভাই প্রতিকার কি? যারা মুক্তি দিল অপর পক্ষ যে সংক্ষুব্ধ রাষ্ট্রপক্ষ, তার প্রতিকার কি? আরো রিভিশন ছাড়া আর কি আছে প্রতিকার? আর পুনরুজ্জীবিত করার, ধন্যবাদ, পুনরুজ্জীবিত করা যাবে। ওমর ফারুক বলেন, ওমর ফারুক। আরে কি বলতে পারবেন না বলেন। ওমর ফারুক বলেন, খালাস আছে কয়টা জায়গায়, কয়েকটা ধারা বলেন যে এমন অমুক অমুক জায়গায় খালাস আছে। হ্যাঁ, এই আশিক বলেন, খালাস কোথায় কোথায় আছে, ধারা বলেন জাস্ট। আচ্ছা ধন্যবাদ, আমরা যা পড়ি নাই তাও উনি বলে ফেলছে। যাক, সামনে আসতেছি, সমস্যা নাই। এই তানভীর আলম খান, তানভীর আলম খান বলেন যে কোন আসামিরে অব্যাহতি দিলে নতুন মামলা করা যায় নাকি খালাস দিলে নতুন মামলা করা যায়? কেন জানেন? খালাস দিলে করা যাবে। রুবেল, যে প্রশ্ন করলাম ওনার উত্তর সঠিক কিনা? স্যার আমি আমার থেকে বলতেছি স্যার 248 জনের যদি খেলা যায় তাহলে তো স্যার নতুন মামলা করা যাবে, মামলা পুনরুদ্ধার করা যাবে। এই মুন্নি বলেন, মুন্নি আপনি বলেন ওনাদের উত্তর সঠিক কিনা? না 49-এ আসিনি আমি, সহজ কথা, যে অব্যাহতি দিলে নতুন মামলা করা যায় না খালাস দিলে নতুন মামলা করা যায়। অব্যাহতি দিলেও করা যাবে না, তাহলে মুক্তি দিলে করা যাবে। আচ্ছা, বিমল সাহেব আপনি কি বলেন, খালাস দিলে মামলা করা যাবে না অব্যাহতি দিলে মামলা করা যাবে? বিকাশ, আর অব্যাহতি দিলে করা যাবে না? এই ইয়া বলেন সমীরন, অব্যাহতি দিলে মামলা নতুন মামলা করা যাবে না খালাস দিলে করা যাবে? তা কি কি দিলে করা যাবে বলেন? আচ্ছা শুনেন, ধন্যবাদ। আমরা একটু টাচ দিছিলাম যে আমাদের ফৌজদারি কার্যবিধির যে ডক্ট্রিন অফ ডাবল জিওপার্টি তোবারদোষ, এটা সামনে পড়বো 403 দ্বারা। এখানে বলছে যে যদি কোনো মামলায় কাউরে দণ্ড বা খালাস দেওয়া হয়, ধরেন ডিপজল একটা অপরাধ করছে, তার ওই মামলায় খালাস দিয়ে দিছে, পরবর্তীতে ওই সেম অপরাধ নিয়ে তার বিরুদ্ধে নতুন মামলা করা যাবে, নতুন মামলা করলে সেই নতুন মামলা খারিজ হয়ে যাবে। কারণ যদি কোনো মামলায় দণ্ড দেওয়া হয় বা খালাস দেওয়া হয়, ওই একই বিষয় নিয়ে ওই আসামির বিরুদ্ধে দ্বিতীয় মামলা করা যাবে না, কারণ তার বিচার একবার কি হয়ে গেছে। কিন্তু অব্যাহতি দিলে বা মুক্তি দিলে, অব্যাহতি তো আপনার একেবারেই এটা এটা দণ্ডও না, এটা খালাসও না। তো অব্যাহতি দিলে তার বিরুদ্ধে নতুন মামলা করা যাবে, আবার মুক্তি দিলেও তার বিরুদ্ধে নতুন মামলা করা যাবে। এই তো কথা, সামনে আমরা বিস্তারিত করবো। দেখি অনলাইনে যে ভাই বোনরা আছেন আপনারা একটু বলেন যে আমাদের ম্যাজিস্ট্রেট আদালত খালাস দেয় কয়টা, কোন কোন ধারায় বলেন? অনলাইনে যারা আছেন একজন বলেন, ম্যাজিস্ট্রেট আদালত খালাস দেয় কোন কোন ধারায়? স্যার 245, হ্যাঁ, 247, 248 এবং 345। আচ্ছা 345 দিয়ে আমাদের কাজ নাই, আপাতত যতটুকু পড়ছি এটার ভিতরে উত্তর বলেন। ধন্যবাদ আপনাকে। আর কোন খালাসের বিরুদ্ধে, মিঠুন বিশ্বাস আপনিই বলেন যে কোন খালাসের বিরুদ্ধে আপিল করা যাবে আর কোন খালাসের বিরুদ্ধে আপিল করা যাবে না? স্যার 345-এ আপিল করা যাবে না। আচ্ছা শুনেন, 345 যেহেতু আমরা পড়ি না, আজকেই পড়বো পরে। একটা জিনিস মনে রাখবেন যে ফৌজদারিতে সকল খালাসের বিরুদ্ধে আপিল করা যায়, তাতে খালাস যেভাবে হোক না কেন।
তাতে বিচার শেষে হোক, বিচারের মধ্যেখানে হোক, আপস মীমাংসা হোক, যেভাবেই হোক, খালাস দিলেই কি করা যাবে? আপিল করা যাবে, মনে রাখতে হবে। আচ্ছা, তো আমি আর আপনাদের আর জিজ্ঞাসা না করে আমি এই অব্যাহতি, খালাস এবং মুক্তি আমি একটু সামগ্রিক আলোচনা করে দিই। সেটা হচ্ছে যে একটা মামলা চলাকালীন সময়ে চার্জ গঠনের আগে ডিসচার্জ আবেদন এবং চার্জ শুনানির সময় আদালত কোনো আসামির অব্যাহতি দিতে পারে, অথবা কোনো অনুসন্ধান বা তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে অব্যাহতি দিতে পারে, অথবা মামলা প্রত্যাহারের ক্ষেত্রে অব্যাহতি দিতে পারে। এই অব্যাহতি দেয় আমাদের ফৌজদারি কার্যবিধিতে এখন পর্যন্ত আমরা 4টা ধারা পেয়েছি। তদন্ত প্রতিবেদনের উপর ভিত্তি করে অব্যাহতি দেয় 202(2) খ। চার শুনানির সময় অব্যাহতি দেয় ম্যাজিস্ট্রেট আদালত 241 ক, দায়রা আদালত 265 ক। আর চার্জ গঠনের আগে মামলা প্রত্যাহার যদি করে পিপি, অব্যাহতি দেয় 494 ক। এই অব্যাহতির বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার রিভিশন। এই ক্ষেত্রে অব্যাহতি দিলে রাষ্ট্রপক্ষ রিভিশন করতে পারে বা নতুন মামলাও দায়ের করতে পারে। কথা শেষ অব্যাহতি। এবার খালাসে আসি। মামলার বিচার শেষে একেবারে চূড়ান্ত ভাবে যখন নিষ্পত্তি হয়, তখন হয় দণ্ড দেয় অথবা খালাস দেয়। তো একেবারে শেষে নিষ্পত্তির মাধ্যমেও খালাস দিতে পারে, অথবা কিছু কিছু ক্ষেত্রে মামলা চলমান আছে, মামলা টোটালি নিষ্পত্তি হয় নাই, তখনও খালাস দিতে পারে। কেমনে? যে আপনার 245-এ ম্যাজিস্ট্রেট আদালত যে খালাসটা দেয়, একেবারে বিচার শেষ হয়ে খালাসটা দেয়, কিন্তু 247-এ নালিশকারী যদি অনুপস্থিত থাকে, মামলা এখনো নিষ্পত্তি হয় নাই, আসামির খালাস দিতে পারে মামলা খারিজ করে। 248 মামলা প্রত্যাহার করলে খালাস দিতে পারে নাকি? তো এরকম সাধারণত একেবারে বিচার শেষে নিষ্পত্তি করে খালাস দেওয়া হয় অথবা দণ্ড দেওয়া হয়। আর অব্যাহতি দেওয়া হয় চার্জ গঠনের আগে। আর খালাস যদি একবার দিয়ে ফেলে, একই ঘটনার উপর তার বিরুদ্ধে নতুন মামলা দায়ের করা যায় না। আর যে কোনো ভাবেই খালাস দেখ না কেন, খালাসের বিরুদ্ধে কি করা যায়? আপিল করা যায়। এ হচ্ছে কথা। মুক্তি আসি। আমরা যতদূর পর্যন্ত পড়েছি, ফৌজদারি কার্যবিধিতে মুক্তি পড়ছি একটা দ্বারাই, 249। ম্যাজিস্ট্রেট আদালত মুক্তি দিতে পারে সিআর মামলা ব্যতীত অন্য কোনো মামলা, এবং এই মুক্তিটা মামলার যে সাক্ষ্য গ্রহণ পর্যায়ে যে সাক্ষ্য গ্রহণ করা হচ্ছে, রাষ্ট্রপক্ষ সাক্ষী হাজির করতে পারে না, তখন মুক্তি দিতে পারে। কে পারে? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট বা বিশেষ ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ম্যাজিস্ট্রেট। ঠিক আছে? এবং 249 ধারায় মুক্তি দেওয়া হলে প্রতিকার হচ্ছে নতুন মামলা পুনর্জীবিত করার আবেদন অথবা কি রিভিশন। এই হচ্ছে মোটামুটি আমাদের অব্যাহতি, খালাস এবং মুক্তির মধ্যে পার্থক্য। এটা আপনার আজীবন লাগবে। এবারও রিটেন পরীক্ষায় এই পার্থক্য আসছে, অব্যাহতি আর খালাসের মধ্যে পার্থক্য। হ্যাঁ, যাই। 249 ধারায় মুক্তি দিল, মামলা চালু আছে, কিন্তু চালু কে বলছে? মামলার কার্যক্রম কি রাখছে? বন্ধ রাখছে। স্যার 169 একটা মুক্তি আছে না স্যার? ধন্যবাদ। আমাদের মিঠুন বিশ্বাস একটা প্রশ্ন করছে, স্যার 169-এ মুক্তি আছে। তো 169-এ যদিও মুক্তি আছে, বাট ওই মুক্তিটা দেয় জামিনের মাধ্যমে, থানা থেকে। বুঝতে পারছেন? আর এই 249-এ যে মুক্তি, এটা কিন্তু জামিনের মাধ্যমে না। ধন্যবাদ। তো আমরা এটার বিস্তারিত পড়লাম না। এই জায়গায় একটু চলে আসেন, যে দেখেন যে খালাস এবং আহ আগে যদি আমরা এই যে খালাস দেখি, দেখেন খালাস আছে 245, এটা আমরা পড়ছি, ম্যাজিস্ট্রেট কোর্ট দেয়। 247 ম্যাজিস্ট্রেট কোর্টে নালিশকারী যদি কি থাকে, অনুপস্থিত থাকে। 248 যদি নালিশ কি করে, প্রত্যাহার করে। 265 দায়রা আদালত। এখানে 265 জর সাথে আরো একটা যোগ করেন, 265 জর সাথে যোগ হবে কি? চ। এছাড়া 339 ক(2) দুষ্কর্মের সহযোগী ক্ষমা শর্ত পূরণ করলে। এগুলা ছাড়াও আরো আছে খালাস। এই যে এখানে আসেন, এখানে আছে 345, এটা হচ্ছে আপস মীমাংসা হলে, সামনে আমরা পড়বো। 376 ক মৃত্যুদণ্ডের, এটা ডেথ রেফারেন্স শুনানি করে খালাস দেয়, সামনে পড়বো। 494 ক পাবলিক প্রসিকিউটর চার্জ গঠনের মামলা প্রত্যাহার করলে, এটাও আমরা সামনে পড়বো, সমস্যা নাই। আর অব্যাহতি যদি আমরা দেখি, অব্যাহতি মোটামুটি 4টা জায়গায় আছে। যে পুলিশ রিপোর্ট গ্রহণ করলে 202(2) ক। 241 ক হলো ম্যাজিস্ট্রেট আদালত দেয়, যার শুনানির সময়। 265 ক দেয় অভিযোগ ভিত্তিহীন হলে। আর 494 ক দেয় চার্জ গঠনের আগে পাবলিক প্রসিকিউটর মামলা প্রত্যাহার করলে। আর সকল অব্যাহতির বিরুদ্ধে প্রতিকার হচ্ছে কি? রিভিশন। দেখেন, খালাস অব্যাহতি নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা?
এখন আমাদের পরীক্ষার যদি প্রশ্ন আসে খালাসের যে কোনো জিনিসের পার্থক্য লেখা খুব ইজি। আপনি এভাবে লিখবেন, প্রথমে সংজ্ঞা, এটার সংজ্ঞা, খালাসের সংজ্ঞা, অব্যাহতির সংজ্ঞা। তারপরে হলো ধারা, এটা কোন কোন ধারায় আছে, এটা কোন কোন ধারায় আছে। তারপরে এটা ইংরেজিতে এটারে কি বলে, ইংরেজিতে এটারে কি বলে, একটা উদাহরণ দিয়ে দিবেন, অমুক ক্ষেত্রে অব্যাহতি পাই, অমুক ক্ষেত্রে কি পাই, খালাস পাই। তারপরে আপনি দিবেন যে প্রতিকার, এটার বিরুদ্ধে রিভিশন করা যায়, নতুন মামলা করা যায়, আর এটার বিরুদ্ধে কি করা যায়, আপিল করা যায়। তো এরকম যে কোনো জিনিসের 4টা 5টা 6টা পয়েন্ট যে কোনো একটার সাথে আর একটা পার্থক্য বলে এমনিতেই লেখা যায়। ধন্যবাদ। আমরা চলে আসি 337 ধারা। দেখেন, এই 265 ছর পরে আর কোনো ধারা নাই, এরপরে 336 ধারা পর্যন্ত এই যে এখানে বাতিল, হ্যাঁ এখানে আর কোনো বিধান নাই, বাইসে গেছেন, এরকম আর করা বাতিল করলে কাজ হতো। দেখেন, তো আমরা এখানে চলে আসি 337-এ। 337-এ চলে আসবো। দেখেন 337 থেকে 366। তো তার মধ্যে অনুসন্ধান এবং বিচারের সাধারণ বিধানসমূহ, জেনারেল প্রভিশনস অ্যাজ টু এনকোয়ারিজ এন্ড ট্রায়াল। তা আমরা প্রথমে চলে আসি 337 থেকে 339 ক। এটা প্রথমে যেটা পড়বো সেটা হলো শর্ত সাপেক্ষে কুল দিবেন দুষ্কর্মের সহযোগীকে ক্ষমা করা, কন্ডিশনাল পার্ডন টু দ্য অ্যাকমপ্লাইজ, কন্ডিশনাল পার্ডন টু দ্য পার্ডন টু অ্যান অ্যাকমপ্লাইজ। এখন এটা পড়ার আগে আরিফ সাহেব বলেন, এই দুষ্কর্মের সহযোগীর নিচে এখানে অ্যাকচুয়ালি এই জায়গা রাজ সাক্ষীর বিচার পদ্ধতিও বলা যায়। যদি পরীক্ষায় আসে যে রাজ সাক্ষীর বিচার পদ্ধতি ফৌজদারি কার্যবিধির কত ধারা থেকে কত ধারায় আলোচনা করা হয়েছে, কত ধারা, 337 থেকে 339 ক। আরিফ সাহেব বলেন যে দুষ্কর্মের সহযোগী কারে বলে। পারবেন? মেশিন স্টার্ট হবে কি হবে না তাই বলেন। এই রহিম সাহেব বলেন দুষ্কর্মের সহযোগী কাকে বলেন। কোন তারা দৌড়া লাগবে না, এমনি ঢালাও ভাবে বলেন একটা উদাহরণ দিয়ে দুষ্কর্মের সহযোগী কারে বলে। হ্যাঁ হ্যাঁ এই সাক্ষ্য মানে আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি মানে সাক্ষ্য দিচ্ছি যে আমি এই ঘটনাটা করছি রহিম আমার সাথে ছিল। হ্যাঁ, তো দুষ্কর্মের সহযোগী এই জায়গা কি, আর উনি দুষ্কর্ম করছে আর আপনি হলো সহযোগী। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনাদের হালকা হালকা ঠিক আছে, বাট আমি অ্যাকচুয়ালি জানতে চাইছি যে দুষ্কর্মের সহযোগীর সংজ্ঞা কি। আচ্ছা শুনেন, খুব সহজ জিনিস, সেটা হচ্ছে যে এই যদি একাধিক ব্যক্তি অপরাধ করে, একাধিক ব্যক্তি যদি অপরাধ করে তাহলে একজন আর একজনের কি দুষ্কর্মের সহযোগী। আপনারা বলেন না আপনারা সবাই জায়গায় সহপাঠী নাকি, সহপাঠী। তো একজন আর একজনের সহপাঠী হচ্ছে, ঠিক একইভাবে অপরাধীরা একজন আর একজনের কি দুষ্কর্মের সহযোগী। বিষয়টা এমন না যে যে খুন করছে সে তারে দুষ্কর্মের সহযোগী বলা যাবে না, বিষয়টা তা না। একজনের সাথে আর একজনের সম্পর্ক কি দুষ্কর্মের সহযোগী। আচ্ছা, একাধিক ব্যক্তি অপরাধ করলেই একজনের সাপেক্ষে আর একজন হলো দুষ্কর্মের সহযোগী। সহদর মানে কি বলেন তো। হ্যাঁ, এক উদর থেকে এসেছে এই কারণে বলে হলো সহদর, তাহলে একজন আর একজনের সহদর হয়। তো দুষ্কর্মের সহযোগী যদি 100 জন মিলেও করে, ওই 100 জন আর একজনের কি দুষ্কর্মের সহযোগী। তো এই দুষ্কর্মের সহযোগী সম্পর্কে আমরা বিস্তারিত যখন সাক্ষ্য আইন পড়েছিলাম তখন পড়েছিলাম, সাক্ষ্য আইনের 30 ধারায় বলা হয়েছিল যে দুষ্কর্মের সহযোগী যদি নিজেরে জড়াইয়া অন্যদের নামে দোষ স্বীকার করে তার এই কথা বলার যোগ্যতা আছে, বা সে যে কথাগুলো বললে হলো প্রাসঙ্গিক।
সাক্ষ্য আইনের 30 ধারায়। আর সাক্ষ্য আইনের 114 খতে বলছিল যে দুষ্কর্মের সহযোগী বললেই আদালত বিশ্বাস করবে না। সে তো দোষ স্বীকার করলো, ঠিক আছে, বাট আদালত বিশ্বাস করবে যদি তার কথার সাথে অন্যান্য সাক্ষ্যের কি থাকে, মিল থাকে। এটা হলো 114 খ। আর আমাদের সাক্ষ্য আইনের 133 ধারায় বলছিল যে দুষ্কর্মের সহযোগী একটা কথা বলছে, তার কথার সাথে অন্যান্য সাক্ষ্যের মিল নাই, তবুও যদি আদালত শাস্তি দিয়ে দেয় তবে সেটা কি হবে না, বেআইনি হবে না। আচ্ছা, এখন আমাদের এই ফৌজদারি কার্যবিধির 337 থেকে 339 ক ধারায় বলছে যদিও অ্যাকচুয়ালি দুষ্কর্মের সহযোগী, কিন্তু এখানে অ্যাকচুয়ালি তারে রাজসাক্ষী ঘোষণা করতেছে। কেমনে? ধরেন একটা অপরাধ যদি সংগঠিত হয়, রাষ্ট্রপক্ষ যদি মামলা করে, এই বিষয়গুলো প্রমাণ করতে হবে কার দ্বারা জানেন? সাক্ষী দ্বারা। আপনি এজাহার করছেন, ঠিক আছে, এজাহারে বা সিআর মামলা যদি কমপ্লেইন্টে যা যা লেখলেন, এখন ওইটার উপর ভিত্তি করে তো আর আদালত সাজা দেবে না। আদালতে আপনি যখন মামলাটা বিচারে যাবে, চার্জ গঠন হবে, তখন আপনাকে সাক্ষীদের হাজির করতে হবে। সাক্ষীরা এসে আদালতে কি দিবে? সাক্ষ্য দিবে। এখন ধরেন এমন অনেক গুরুত্বপূর্ণ ঘটনা আছে যেগুলোতে আপনি কোন আসামিরে সাজা দেওয়ার জন্য যে সাক্ষীরা আছে, সাক্ষীদের সাজা তেমন জোরালো না, মানে সাক্ষীরা যে সাক্ষ্য প্রদান করে এটা দেখা যাচ্ছে যে প্রকৃত সত্য উদ্ঘাটিত হচ্ছে না, বা এই সাজার উপর, এই সাক্ষীর উপর ভিত্তি করে আসামিরে তেমন বেশি দণ্ডে দণ্ডিত করা যাবে না। তখন সরকার, ওই ধরেন 5 জনে মিলে অপরাধ করছে, তখন সরকার একজনের প্রস্তাব দেয় যে তুমি কি কি, ওই 4 জনে মিলে তুমি সহ বাকি 4 জন কি কি অপরাধ করছো, এটা যদি তুমি পুরোপুরি স্বীকার করো, তাহলে তুমি যদি স্বীকার করো তাহলে তোমারে খালাস দেওয়া হবে, ওদেরকে শাস্তি দেওয়া হবে, আর তোমারে কি দেওয়া হবে? শাস্তি দেওয়া হবে, তো তোমারে খালাস দেওয়া হবে, সরি। তো এই যে যারে প্রস্তাব দিচ্ছে দুষ্কর্মের সহযোগীরে, এরে বলে কি? রাজসাক্ষী। এই রাজসাক্ষীর বিচার পদ্ধতি সম্পর্কে আলোচনা করছে ফৌজদারি কার্যবিধির কত ধারায়? 337 থেকে 339 ক ধারায়। আচ্ছা, একটু পড়ি দেখেন। তাহলে এরপর থেকে আপনারা যদি কেউ বলে যে দুষ্কর্মের সহযোগী কাকে বলে, বলবেন একাধিক ব্যক্তি অপরাধ করলে একজন আর একজনের কি? দুষ্কর্মের সহযোগী। আচ্ছা, লাইন কেটে যাবে অনলাইনের যারা আছেন, আবার লিঙ্ক দিচ্ছি, পুনরায় জয়েন করেন। দেখেন 337 এবং 338 ধারায় আন্ডারলাইন করবেন, সত্য সাক্ষ্যদানের শর্ত সাপেক্ষে। কিসের শর্ত সাপেক্ষে? সত্য সাক্ষ্যদানের শর্ত সাপেক্ষে দুষ্কর্মের সহযোগীকে ক্ষমা করার বিধান করা হয়েছে। দুষ্কর্মের সহযোগী বা গোল দিবেন রাজসাক্ষীর বিচার পদ্ধতি 339 ক ধারায় আলোচনা করা হয়েছে। এখন আর একটা জিনিস মনে করেন ভাই, দুষ্কর্মের সহযোগী মানেই কিন্তু সে রাজসাক্ষী না। আপনি যদি বলেন যে সকল দুষ্কর্মের সহযোগী রাজসাক্ষী, বিষয়টা কিন্তু সত্য না। দুষ্কর্মের সহযোগী রাজসাক্ষী হয় কখন? যখন সরকার তারে কি প্রস্তাব দেয়। আর সরকার যদি তারে প্রস্তাব না দেয় তাহলে কিন্তু সে রাজসাক্ষী না। আচ্ছা দেখেন, অপরাধের সহযোগীকে বা দুষ্কর্মের সহযোগীকে এই শর্তে ক্ষমা করা হয় যে সে অপরাধ সম্পর্কে তার জানা সম্পূর্ণ এবং সত্য ঘটনা সমূহ প্রকাশ করবে। আমরা প্রথমে চলে আসি, আন্ডারলাইন করবেন, 337 ধারায় অপরাধের সহযোগীকে ক্ষমা করতে পারে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। তাহলে 337 ধারায় কে কে ক্ষমা করতেছে? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা কে? প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। বা 337 ধারায় ম্যাজিস্ট্রেট অপরাধের আন্ডারলাইন করেন তদন্ত, অনুসন্ধান বা বিচারের যে কোনো পর্যায়ে কখন ক্ষমা করতে পারে বলেন? তদন্ত, অনুসন্ধান বা বিচারের যে কোনো পর্যায়ে সাক্ষ্য প্রমাণ প্রাপ্তির জন্য অপরাধীর সহযোগীকে এই শর্তে ক্ষমা করতে পারে যে উক্ত সহযোগী অপরাধ সম্পর্কিত, আন্ডারলাইন করবেন, তার জানা সম্পূর্ণ এবং সত্য ঘটনা সমূহ প্রকাশ করবে। তাহলে এখানে একটা জিনিস দেখেন, আবার যদি জিজ্ঞাসা করি যে তদন্ত, অনুসন্ধান বা বিচার কি, অনেকে পারবেন না, নেই কষ্ট লাগে। পারবেন? তদন্ত, অনুসন্ধান, বিচার কারে বলে? চার্জ গঠনের আগে আদালত যা করে অনুসন্ধান, চার্জ গঠনের পরে আদালত যা করে বিচার। আর
পুলিশ বা অন্য ব্যক্তি যা করে সেটা বলে কি তদন্ত। আচ্ছা, তাহলে এখানে আমরা যেটা জানলাম যে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোন দুষ্কর্মের সহযোগীকে ক্ষমা করতে পারে কখন ভাই? তদন্ত, অনুসন্ধান বা বিচারের যে কোনো পর্যায়ে। আচ্ছা, ধন্যবাদ। এরপরে আমরা দেখেন 338 ধারায় আন্ডারলাইন করবেন, যে দায়রা আদালত মামলার বিচার করেছে সেই দায়রা আদালত অপরাধীর সহযোগীকে ক্ষমা করতে পারে বা ক্ষমা করার নির্দেশ দিতে পারে। তাহলে দায়রা আদালত ক্ষমা করতেছে কত ধারায়? 338 ধারায়। ধন্যবাদ। এরপরে আমরা চলে আসি পরেরটা দেখেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অপরাধের সহযোগীকে ক্ষমা করতে পারে। এটাও কত দাঁড়ায়? তাহলে এখানে দুইটা জিনিস খেয়াল করেন, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ক্ষমা করতে পারে 337, আর দায়রা আদালত বা সিএমএম বা সিজেএম, সিএমএম মানে কি? চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, সিজেএম মানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, কোনটা ক্ষমা করতে পারে কততে? 338 ধারায়। 338 ধারা অনুসারে অপরাধের সহযোগীকে ক্ষমা করতে পারে, গোল দিবেন, রায় প্রদানের পূর্বে যে কোনো সময়, এট এনি টাইম বিফোর দ্য জাজমেন্ট ইজ পাসড। এখন আপনার কাছে যদি বলে তদন্ত, অনুসন্ধান বা বিচারের যে কোনো পর্যায়ে ক্ষমা করতে পারে 337-এ, আর যদি বলে রায় প্রদানের পূর্বে ক্ষমা করতে পারে তাহলে 338, সিএমএম, সিজিএম বা দায়রা আদালত। আচ্ছা, জেনে রাখা ভালোতে আমরা চলে আসি। দেখেন, যে সহযোগীকে যে সকল শর্তে ক্ষমা করা হয়েছে, পাবলিক প্রসিকিউটর আন্ডারলাইন করেন, যদি মত প্রকাশ করে যে উক্ত ব্যক্তি ক্ষমার শর্ত সমূহ পালন করেন নাই, পাবলিক প্রসিকিউটর এসে বলতেছে এই তুমি তো ঠিকঠাক মতো সবকিছু স্বীকার করো নাই, এটা মত প্রকাশ করতেছে পিপি, তখন আদালত উক্ত অপরাধীর বিচার করতে পারে। 339 দিয়ে 3টে স্টার দেন। 339 মানে পিপির একটা মতামতের দাম আছে। সে যদি বলে যে আসামি ঠিকঠাক ভাবে কি করে নাই, সত্য পালন করে নাই, তাহলে তার আবার অপরাধী হিসেবে আবার বিচার শুরু হবে। পিপি থাকে না সাক্ষ্য গ্রহণের সময়, উনি তো ওই সময় সে বিবেচনা করে। দেখেন, তাহলে 339 শুনেন, এগুলা হচ্ছে ওই পার্টিকুলার মামলার কোন ধরনের সত্য সে প্রকাশ করছে, কোন জায়গায় সন্দেহের অবকাশ সৃষ্টি হয়েছে, এটা হলো প্রতিটা মামলার পরিস্থিতির উপরে নির্ভর করে। আচ্ছা, তো এখানে জাস্ট এতটুকু মনে রাখেন যে পিপি দুষ্কর্মের সহযোগীকে পরীক্ষা করে কত ধারায়? 339 ধারায়। এবং তিনি যদি মনে করেন যে সে ক্ষমার শর্ত সমূহ পালন করে নাই, তাহলে তার আবার বিচার হবে অপরাধী হিসেবে। এটা কত ধারা? 339 ধারা। এবং এরপরে দেখেন, দুষ্কর্মের সহযোগীকে বিচারের সময় বিচারিক আদালত, দায়রা আদালত বা ম্যাজিস্ট্রেট আদালত দুষ্কর্মের সহযোগীকে প্রশ্ন করবে যে তাকে যে শর্তে ক্ষমা করা হয়েছে সে সকল শর্ত সমূহ প্রতিপালন করেছে কিনা। যদি সে দাবি করে যে, এটা আন্ডারলাইন করেন, এই এখন 339-এ প্রশ্ন করছে কে? পিপি, আর এই জায়গায় প্রশ্ন করতেছে আদালত, ম্যাজিস্ট্রেট আদালত অথবা কে? দায়রা আদালত। যদি সে দাবি করে যে সে উক্ত শর্তসমূহ প্রতিপালন করেছে, আসামি বলতেছে যে আমি শর্তসমূহ প্রতিপালন করছি, তখন আদালত রায়ের পূর্বে নির্ধারণ করবে যে আসামি ক্ষমার শর্তসমূহ মান্য করেছে কিনা। এবং আদালত যদি মনে করে যে আসামি উক্ত শর্তসমূহ মান্য করেছে, তাহলে আদালত আসামিকে গোল দিবেন 339(ক)(2) ধারায় খালাসের আদেশ দিবে। তাহলে এখানে আমরা দুটা ধারা পেলাম, পিপি দুষ্কর্মের সহযোগীর পরীক্ষা করতেছে 339 ধারায়, আর আদালত পরীক্ষা করতেছে 339(ক)-তে। বুঝতে পারছেন? এবং আদালত যদি মনে করে যে সে ক্ষমার শর্ত সমূহ ঠিকঠাক ভাবে পালন করেছে, তাহলে থেকে খালাস দিবে কত ধারায়? 339(ক)(2). 339(ক)। আচ্ছা, এখানে একটা জিনিস আমরা সেলফ প্র্যাকটিসে যদি দেখি, বেশ গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা, সেটা হচ্ছে 5 নাম্বার প্রশ্নটা দেখেন। আচ্ছা, 5-এর আগে 4 নাম্বার, যে দায়রা আদালতে বিচারাধীন কোন মামলায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত কোন ব্যক্তিকে আদালত ক্ষমা মঞ্জুর করতে পারে সাক্ষ্য গ্রহণের উদ্দেশ্যে। এটা ভিভিআই কিসের উদ্দেশ্যে বলেন?
সাক্ষ্য গ্রহণের উদ্দেশ্যে। সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ আমরা ভিতরে পড়ি নাই, সেটা হচ্ছে 5 নাম্বার প্রশ্নটা দেখেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা কোনো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অপরাধীর সহযোগীকে অপরাধটির তদন্ত, অনুসন্ধান বা বিচারের যে কোনো পর্যায়ে ক্ষমা করতে পারে যদি অপরাধটা দায়রা আদালত কর্তৃক বিচারযোগ্য হয়, অপরাধটির শাস্তি 10 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডনীয় হয়, আর দণ্ডবিধির 211 ধারার অধীন কোন অপরাধ যা কত বছর হতে পারে শাস্তি। এখন ওই যে আলামিন সাহেব একটু আগে বললেন যে মৃত্যুদণ্ড কি ক্ষমা করা যায় কিনা, মৃত্যুদণ্ড এই জায়গা কোনটারে কভার করে বলেন তো, কোন অপশন? দায়রা আদালত কর্তৃক বিচারযোগ্য, দায়রা আদালত কর্তৃক বিচারযোগ্য। আচ্ছা দেখেন উপরের কোনগুলা, সবগুলা। এটা বিবিআই। জি ওই যে 337 ধারায়। আচ্ছা এরপরে দেখেন 6 নাম্বার প্রশ্নটা দেখেন। ফৌজদারি কার্যবিধি 337 ধারা অনুসারে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অপরাধের সহযোগীকে ক্ষমা করতে পারে অপরাধের তদন্ত, অনুসন্ধান বা বিচারের যে কোনো পর্যায়ে। আর 338 যদি হয় তাহলে আমি মনে রাখবো কোনটা, রায় ঘোষণার পূর্বে যে কোনো পর্যায়ে। তারপরে 9 নাম্বার প্রশ্নটা দেখেন। 9 নাম্বার যে অপরাধীর সহযোগীকে যে শর্তে ক্ষমা করা হয়েছে সেই শর্ত পালন করলে আদালত বিচারে উক্ত অপরাধীর সহযোগীকে ড্যাশ দিতে পারে, খালাস দিতে পারে। সবশেষে 10 নাম্বারটা দেখেন যে অপরাধীর সহযোগীকে যে শর্তে ক্ষমা করা হয়েছে সে শর্ত পালন করলে আদালত বিচারে উক্ত অপরাধের সহযোগীকে খালাস দিতে পারে ফৌজদারি কার্যবিধি ড্যাশ ধারায়। কত ধারায় বলেন? 239 কয়ের 2, সরি 339 ক 2, নট 239, 339 ক 2। তাহলে যদি আপনাকে বলে যে দুষ্কর্মের সহযোগীকে বিচার কত ধারা থেকে কত ধারা? জি ভাই, এই জায়গা বলা নাই নরমালি যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আছে, ওনার নাম তো সরাসরি বলা নাই, বুঝতে পারছেন? আচ্ছা এখন এই যে যে বিষয়টা যে দুষ্কর্মের সহযোগীকে ক্ষমা করে এটা বলে টেন্ডার অফ পার্ডন। টেন্ডার অফ পার্ডন, TENDER, টেন্ডার অফ PARDON, পার্ডন, টেন্ডার অফ পার্ডন। টেন্ডার TENDER, টেন্ডার OF অফ PARDON। কোনটা? এটা অধ্যায়ের দরকার নাই। PARDON, টেন্ডার, টেন্ডার বলছি। আচ্ছা আমাদের নামাজের বিরতি, নামাজ শেষে শুরু হবে আবার। তো আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে আসামির অনুপস্থিতিতে বিচার, ইংরেজিতে বলে ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া। আসামির অনুপস্থিতিতে বিচার, ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া, এটা আমরা আচ্ছা দেখেন একটু যদি আপনাদের মনে করাই দেই যে যখন কোনো আসামির প্রতি ওয়ারেন্ট ইস্যু হলো, তারা গ্রেফতার করা যাচ্ছে না, ইভেন সে কখনো আদালতে এসে জামিনও নেয় নাই। এখন সাধারণত একটা জিআর মামলা বা সিআর মামলা একটা বদলির সময় আছে, আমলি আদালতে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকে। সাধারণত জিআর মামলায় যখন পুলিশ প্রতিবেদন দাখিল করে, পুলিশ প্রতিবেদন অ্যাকসেপ্ট করলে
বিচারের উদ্দেশ্যে প্রেরণ করে। আর সিআর মামলায় যদি সকল আসামি হাজির হয়ে যায় তারপরে হচ্ছে মামলা বদলি করে। এখন ধরেন জিআর মামলা হোক বা সিআর মামলা হোক, এটা কেউই মানে ওই আসামি যার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছিল সে কোনোদিনই হাজির হয় নাই, তাহলে সেই ক্ষেত্রে তার জন্য তো আর মামলা আজীবন আমলি আদালতে থাকবে না। একসময় তো বিচারে তার অনুপস্থিতিতে বিচার শুরু করতে হবে। তো এই অনুপস্থিতিতে বিচারের যে পদ্ধতি, এই পদ্ধতিটা সম্পর্কে আলোচনা করছে 339 খ। 339 খ। তবে এটা আমরা আগে থেকেই জানি, শুনেন, যদি কাউকে ওয়ারেন্ট অনুযায়ী গ্রেফতার করা না যায় তখন প্রথমত আদালত তাকে হুলিয়া জারি করে 87 ধারায়। কত ধারায়? হুলিয়া। হুলিয়ার ইংরেজি কি জানেন? প্রোক্লেমেশন। এবং ওই জায়গায় আমরা ভালোভাবে পড়ছিলাম হুলিয়া জারি করা যায় 3টি উপায়ে: ঘোষণা করে, লটকায় দিয়ে, আদালতে এসে লটকায় দিয়ে। এই 3টি উপায় হুলিয়া জারি করা যায়। হুলিয়া জারির ক্ষেত্রে সর্বনিম্ন সময় 30 দিন, সর্বোচ্চ সীমা কিন্তু সময় বলে নাই। আচ্ছা, হুলিয়া জারি করতে হবে লিখিত ভাবে। হুলিয়া জারি করলেও সে আসে নাই, হুলিয়ার সাথে সাথেও সম্পত্তি ক্রোক করতে পারে বা হুলিয়ার সময় গিয়ে যাওয়ার পরেও ক্রোক করতে পারে, এটা আদালতের ইচ্ছা। তো হুলিয়া জারি করলো আসে নাই, সম্পত্তি ক্রোক করলো আসে নাই, তারপরের স্টেপ যেটা সেটা হলো 339 খ। 339 খতে বলতেছে যে ক্রোক করার পরেও যখন আসে নাই তখন তার সর্বশেষ একটা সুযোগ দিবে। বহুল প্রচারিত বাংলা জাতীয় দৈনিকে সর্বনিম্ন 2টা তারে একটা হাজির হওয়ার জন্য একটা নির্দিষ্ট সময় দিবে, যে আপনার বিরুদ্ধে হুলিয়াজারি হয়েছিল আসেন নাই, সম্পত্তি ক্রোক করছিল আসেন নাই, অমুক তারিখের মধ্যে অমুক জায়গায় যদি আপনি না আসেন তাহলে আপনার অনুপস্থিতিতে বিচার শুরু হবে। এখন 339 খতে কতদিন সময় দিবে নির্দিষ্ট কিছু বলে নাই। তার মানে বিচারকের যেটা কি হয়, মর্জি হয় বা তার যেটা বিবেচনাধীন সেটা দিতে পারে। তারপরেও যদি সে না আসে তখন তার অনুপস্থিতিতে বিচার শুরু হবে। এখন একটা জিনিস এখানে মনে রাখবেন, 339 খ ধারাটা শুধুমাত্র তার জন্যই প্রযোজ্য যে কোনোদিনই হাজির হয় নাই বা যারা কোনোদিন গ্রেফতার করা যায় না, যে কোনোদিন জামিন নেয় নাই। হাজির হয় নাই জামিন দিবে কেমনে? যদি এরকম কেউ হয়, ধরেন যে সে জামিন নেওয়ার পর বিদেশে চলে গেছে, ইতালি চলে গেছে ধরেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই হুলিয়া ক্রোক ট্রোক এগুলা কিন্তু কোনো প্রযোজ্য না, যেহেতু সে একবার হাজির হয়েছিল। তখন তার সে আসুক বা না আসুক বিচার একসময় কি শেষ হয়ে যাবে। এই হচ্ছে কাহিনী, সারমর্ম বললাম। এখন আমরা একটু এই জায়গা পড়ি, দেখেন। ফৌজদারি কার্যবিধি 339 খ ধারায় আসামির অনুপস্থিতিতে বিচার সম্পর্কে আলোচনা করা হয়েছে। আসামির অনুপস্থিতিতে বিচারের ক্ষেত্রে আদালত সর্বপ্রথম ফৌজদারি কার্যবিধির আন্ডারলাইন করবেন 87 এবং 88 ধারার বিধান পালন করবে। অর্থাৎ আদালত কিন্তু প্রথমেই 339 খতে আসবে না, আগে উনি অনুসরণ করবে কি 87 এবং 88। 87 ধারা অনুসারে আদালত যে আসামির বিরুদ্ধে পরোয়ানা জারি করে, যার বইতে সমন জারি করে আছে, এটা কেটে কি লিখবেন? পরোয়ানা জারি করে বা ওয়ারেন্ট জারি করে, ঠিক আছে? হ্যাঁ, পরোয়ানা জারি করে সে পলাতক বা আত্মগোপন করলে আদালত তাকে একটি নির্দিষ্ট সময় গোল দিবেন, যা 30 দিনের কম নয়, এমন সময় হাজির হওয়ার নির্দেশ দিবে এবং গোল দিবেন, লিখিত হুলিয়া জারি করবে। কি হুলিয়া? তার মানে হুলিয়া কখনো মৌখিক হয় না। আচ্ছা, এরপরে দেখেন, তারপরেও যদি অভিযুক্ত হাজির না হয় তাহলে 88 ধারা অনুসারে অভিযুক্ত ব্যক্তির গোল দিবেন স্থাবর বা অস্থাবর সম্পত্তি উভয় প্রয়োগ করার আদেশ দিতে পারে। প্রয়োগ করে কত ধারায়? 88 ধারায়, স্থাবর বা অস্থাবর সম্পত্তি। আচ্ছা, তারপরে দেখেন যে 87 এবং 88 ধারার বিধান প্রতিপালন করার পরেও আদালত যদি বিশ্বাস করার কারণ থাকে, আদালতের যদি বিশ্বাস করার কারণ থাকে অভিযুক্ত ব্যক্তি পলায়ন করেছে, আন্ডারলাইন করবেন, বা নিজেকে আত্মগোপন করেছে, যেন তাকে গ্রেফতার করা না যায় বা বিচারের জন্য হাজির করা না যায়, এবং তাকে গ্রেফতার হওয়ার আপাতত কোনো কি নেই, সম্ভাবনা নেই, সেই ক্ষেত্রে আদালত উক্ত অভিযুক্তকে হাজির হওয়ার জন্য, এটা ইম্পর্টেন্ট, বলতেন সর্বনিম্ন বহুল প্রচারিত বাংলা জাতীয় দৈনিকে সর্বনিম্ন কয়টা? 2টা। তো সর্বনিম্ন, আবার বলছে বহুল প্রচারিত, কয়টা পত্রিকা? 2টা। জাতীয় দৈনিক হইতে হবে, সাপ্তাহিক না। বিজ্ঞপ্তি প্রকাশ করবে এবং বিজ্ঞপ্তিতে গোল দিবেন উল্লেখিত সময়ের মধ্যে। এই উল্লেখিত সময়টা কতদিন? কতদিন বলেন? এই জায়গা কিন্তু কোনো নির্দিষ্ট সময়, কয়দিন, কোন জায়গা বলছে? 30 দিনের কম নয় তো 87 ধারায়।
আর এই যে পেপারে যে উল্লেখিত সময়, এটা এটা ওই বিচারক আদালত আদালত নির্ধারণ আদালত করবে। জি কর্তৃক নির্ধারিত। জি জি আদালত হাজির হওয়ার নির্দেশ দিবে। যদি অভিযুক্ত এমন নির্দেশনা মান্য করতে ব্যর্থ হয় তাহলে অভিযুক্ত ব্যক্তির অনুপস্থিতিতে ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া হবে, অনুপস্থিতিতে বিচার শুরু হবে। বুঝতে পারছেন? তাহলে সরাসরি কি 339-এর হতে যাবে না আগে কোনটা অনুসরণ করবে? 87, তারপরে কত? 88, তারপরে 339-এর জেনে রাখা ভালো। 339 ক কিন্তু পড়ে আসছে একটু আগে, ওই যে আদালত দুষ্কর্মের সহযোগীরে খালাস দেয় বিচার করে। জেনে রাখা ভালো, দেখেন যে যে আসামিকে আদালতে হাজির করা হয়েছে বা যে আসামি জামিনে মুক্তি পেয়েছে, উক্ত আসামি পলায়ন করলে বা হাজির হতে ব্যর্থ হলে তার ক্ষেত্রে অনুপস্থিতিতে বিচার করার সাধারণ নিয়ম প্রযোজ্য হবে। খেয়াল করেন, মানে যে একবার কি করছে, হাজির হয়েছে অথবা জামিন পাইছে, তার ক্ষেত্রে কিন্তু এই বিধিবিধান অনুসরণ করা হবে না। তাহলে একবার পরীক্ষায় প্রশ্ন আসছিল, দেখেন 1 নম্বর প্রশ্নটা দেখেন যে আসামির অনুপস্থিতিতে বিচার করার জন্য বল দিবেন কমপক্ষে কয়টি জাতীয় দৈনিকে প্রকাশিত হতে হবে? কয়টা? 2টি। সহজ মনে হয় প্রশ্ন না? আচ্ছা, এটা সহজ মনে হচ্ছে এই কারণে যে আপনার পড়া হয়েছে কয়বার, তাই। যে কোনোদিন পড়ে নাই তার কাছে কি সহজ ভাই? সহজ না। এটা মনে হচ্ছে যে আমরা এই জায়গা পড়ছি তাই সহজ। তাহলে হ্যাঁ হ্যাঁ, কমপক্ষে 2টা কি পত্রিকা? জাতীয় দৈনিক। কি বাংলা নাকি? আমরা মামলা নিষ্পত্তির সময় আসি, দেখেন মামলা নিষ্পত্তির সময় টাইম ফর ডিসপোজাল অফ কেসেস। ডিসপোজ মানে হচ্ছে নিষ্পত্তি, ডিসপোজাল মানে কি? নিষ্পত্তি। এটা আছে ধারা কত? 339 গ। দেখেন তো এখানে আমরা যদি দেখি যে 339 গ ধারা অনুসারে ম্যাজিস্ট্রেট কোনো মামলার বিচার শেষ করবে, আন্ডারলাইন করবেন, 180 দিনের মধ্যে। আর দায়রা কোর্ট কোনো মামলার বিচার শেষ করবে 360 দিনে। এখানে একটা ব্যাখ্যা বলে নেই, সেটা হচ্ছে দায়রা কোর্ট বা আদালত বলতে দায়রা জজ আদালত, অতিরিক্ত দায়রা জজ আদালত, আর কে যুগ্ম দায়রা জজ আদালত। এখন এটা ম্যাজিস্ট্রেট হলে 180, দায়রা আদালত হইলে 360। এটা কিন্তু কার্য দিবস না, এটা ওয়ার্কিং ডেজ না, এটা মানে এমনিতেই দিন। হ্যাঁ, জেনারেল ডে। আর একটা দেখি রুবেলের মনে আছে কিনা, জেনে রাখা ভালো, তো দেখেন না। রুবেল বলেন যে টাকা এবার যে আচ্ছা তদন্তের ক্ষেত্রে বলেন, আছে আছে তদন্তের ক্ষেত্রে সর্বনিম্ন সময় কয়দিন বলেন? তদন্ত, পুলিশ তদন্ত শেষ করবে কয়দিনের মধ্যে? 90 দিন। প্রথমত হচ্ছে 60 দিন, পরে অতিরিক্ত সময় দিতে পারে। এটা কই পাইলেন? নারী ও শিশু নির্যাতন দমন আইন পড়ছেন নাকি? 60 আর 30 এ তো বিশেষ আইনে আছে। আর দেওয়ানি ওই যে মধ্যস্থতা। আচ্ছা আচ্ছা, পুলিশ তদন্ত শেষ করবে কয়দিনের মধ্যে? কথা বলা আছে 167-5। আচ্ছা দেখেন, বিচারের শোনেন, তদন্ত যদি এইভাবে প্রশ্ন আসে যে ম্যাজিস্ট্রেট আদালতে বিচারযোগ্য মামলার তদন্ত শেষ করবে কয়দিনে, দায়রা আদালতে বিচারযোগ্য মামলার তদন্ত শেষ করবে কয়দিনে, বিচারযোগ্য পূর্ণ আদালতে হোক, সেটা গোল্লায় যাক, আমি দেখবো যে তদন্তের কথা আছে কিনা। 120 দিন। আচ্ছা, এরপরে দেখেন মামলার, আর তাহলে তদন্তের ক্ষেত্রে 120, বাট বিচারের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট আদালতে 180, দায়রা আদালতে 360। দেখেন মামলার বিচার নিষ্পত্তি করার এই সময় আদালতের জন্য আদেশ সূচক, ডিরেক্টরি। জেনে রাখা ভালো, দেখেন এখন এই সময়ের মধ্যে যদি প্রশ্ন এসে যায়, যদি 180 বা 360 দিনের মধ্যে বিচার শেষ করতে পারে নাই, তাহলে কি হবে? দেখেন জেনে রাখা ভালো, 339 গ এর 1 ধারায় উল্লেখিত সময়ের মধ্যে মামলার বিচার নিষ্পত্তি করতে না পারলে বা অভিযুক্ত যদি, আন্ডারলাইন করেন, জামিন অযোগ্য অপরাধে অভিযুক্ত হয়। কি অপরাধ? জামিন অযোগ্য। তাহলে আদালত তার সন্তুষ্টি অনুসারে অভিযুক্তকে জামিনে মুক্তি দিতে পারে। আর মানে এই সময়ের মধ্যে বিচার শেষ করতে না পারলে ম্যাজিস্ট্রেট হোক বা দায়রা আদালত জামিনে মুক্তি দিতে পারে। ওই বাট 2টা অপরাধ পারে না, ওই 167-5 মতো। একটা হলো দণ্ডবিধি 400 ধারা, 401 ধারার অপরাধ। বিকাশ বলেন 400 ধারা 401 কি আছে? ডাকাত দলের সদস্য 400
আর চোরের দলের সদস্য কত? 401। ওনাদের ভিআইপি সম্মান দেওয়া হয়েছে যে আপনারা এই, হ্যাঁ দেখেন, 167(5) ধারায় বিধান করা হয়েছে 120 দিনের মধ্যে তদন্ত শেষ না করতে পারলে ম্যাজিস্ট্রেট বা দায়রা আদালত অভিযুক্তকে জামিনে মুক্তি দিতে পারে। বিগত বছর প্রশ্ন দেখেন যে একজন ম্যাজিস্ট্রেট মামলা প্রাপ্তির 23 দিনের মধ্যে বিচার শেষ করবে। কতদিন? এই হাফিজ বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট কয় দিনের মধ্যে বিচার শেষ করবে? বলেন। আচ্ছা ঠিক আছে, নির্বাহী ম্যাজিস্ট্রেটের কথা কিন্তু বলা নাই। জি, আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ, ভালো প্রশ্ন করছেন। অনেকে মনে করেন কি যে ডাকাত দলের সদস্যরা কি তাহলে জামিন পাবে না? অবশ্যই জামিন পাবে, বাট তারা এই দুইটা কারণ দেখায় জামিন পাবে না। মানে আপনি বলেন, যদি বলেন যে ওনার 120 দিনের মধ্যে তদন্ত শেষ হয়নি জামিন চাই, বা 360 বা 180 দিনের মধ্যে বিচার শেষ হয়নি জামিন চাই, এই দুইটাই পারবে না। বাট সে তো এই দুইটা ছাড়া, আমি তো যদি বলি যে আমার ডাকাতে পায়ে গ্যাংগ্রিন হয়েছে, ইওর অনার তার জামিন দেন, তাহলে তো আদালত তারা জামিন দিতেই পারে, বুঝেন কিনা? কিন্তু আমি এই দুইটা, আমি যদি বলি যে আমার আমার ডাকাতের যে সর্দারনি সে হচ্ছে মহিলা, তাহলে মহিলা গ্রান্ডাও তো তারা জামিন দিতে পারে, কিন্তু তদন্ত বা বিচারের দিনের ক্ষেত্রে দেওয়া যাবে না। হাসেন কে? ফুলন দেবী ছিল ওই যে কলকাতার, সে তো বিশাল ডাকাত ছিল, তার নামে সিনেমা হয়েছে, মহিলা ডাকাত, ফুলন দেবী। হ্যাঁ, বাংলা আছে। হ্যাঁ জি, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। বিকাশ প্রশ্ন করছে যে এই জায়গায় লেখা আছে যে অভিযুক্ত ব্যক্তি যদি জামিন অযোগ্য অপরাধে অভিযুক্ত হয়, এটা কারণ হচ্ছে জামিনযোগ্য হইলে তো যেদিন ধরতে পরে চাইলেই জামিন দিয়ে দিবে। জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন দিতে কি ওই যতই মক্কেল বলুক যে আমার উকিল সাহেব কিছু বলে নাই, উনি বলে নাই এই কারণে এনআইএক্টের মামলায় ছেড়ে দিছে, বিষয়টা তো তা না। উনি যদি 1 ঘন্টা ধরেও বলে, তবুও তো এনআইএক্টের মামলায় আসামিকে কি দিবে? জামিন দিয়ে দিবে। মক্কেলের তো টাকা তো নিবে। এখন মক্কেলের ধারণা এরকম, অনেক মক্কেল আছে যে তার ধারণা যে জামিনযোগ্য অপরাধে উকিল সাহেব কথা বলে না এই কারণে ছেড়ে দিছে, কিন্তু বিষয়টা তো তা না। জামিনযোগ্য অপরাধে আপনি যত যাই বলেন জামিন তো দিবেই। হ্যাঁ দেখেন। আচ্ছা, এখন আমরা চলে আসি, দেখেন আমরা 3 নাম্বার প্রশ্ন, ভাই 3 নাম্বার প্রশ্নটা দেখেন, সমন জারির, তাহলে একটু সংক্ষেপে মনে রাখেন 339C 339A তে বলছে টেন্ডার অফ পার্ডনের ক্ষেত্রে রাজসাক্ষীরে খালাস দেয়, 339B তে বলছে ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া, আর 339C তে বলছে যে বিচারের যে সময়, বিচারের সময়। দেখেন, সমন জারির পর পলাতক আসামি পলাতক বা আত্মগোপন করলে আদালত তাকে সর্বনিম্ন কত দিনের মধ্যে হাজির হওয়ার নির্দেশ দিতে পারে। অ্যাকচুয়ালি এটা সমন না, হবে কি পরোয়ানা জারির পর। 3 নাম্বার প্রশ্নে সমন জারি আছে, কেটে দিয়ে পরোয়ানা জারি লেখেন। হুলিয়ার ক্ষেত্রে সর্বনিম্ন সময় কয়দিন? সর্বনিম্ন 30 দিন। 5 নাম্বার প্রশ্নটা ভিভিআই, স্ক্রিনে 5 নাম্বার আছে দেখেন, আসামির অনুপস্থিতিতে বিচারের ক্ষেত্রে আসামিকে হাজির হওয়ার জন্য সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিতে পারবে নালিশি অপরাধ আমলে গ্রহণকারী আদালত। এই যে বিজ্ঞপ্তিটা দিবে এটা আমলি আদালত, এটা কিন্তু বিচারিক আদালত না। তো এটা ভালো প্রশ্ন, কোন আদালত বলেন? আমলি আদালত। 6 নাম্বার দেখেন, আসামির অনুপস্থিতিতে বিচারের ক্ষেত্রে আদালত কোন ধরনের জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রচার করবে? বহুল প্রচারিত বাংলা জাতীয় পত্রিকায়। 7 নাম্বারটা দেখেন, কোন ধরনের আসামির ক্ষেত্রে আসামি পলায়ন করলে বা হাজির হতে ব্যর্থ হলে তার অনুপস্থিতিতে বিচার শুরুর আগে তার হাজির হওয়ার জন্য জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার প্রয়োজন নাই?
যে আসামিকে আদালতে হাজির করা হয়েছে এবং পলায়ন করলে, যে আসামিকে আদালতে হাজির হয়েছে এবং পলায়ন করলে জামিনে মুক্তিপ্রাপ্ত আসামি উপরের কি সবকটি? কোনটা? সে যদি কোনোদিন জামিন নেয় বা কোনোদিন তারা গ্রেফতার করে পরে সে পলায় গেছে, তার ক্ষেত্রে কিন্তু এই ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া বিধান অনুসরণ করা হবে না। 10 নম্বর প্রশ্নটা ভালো প্রশ্ন, দেখেন খুবই গুরুত্বপূর্ণ, যে সাধারণত ম্যাজিস্ট্রেট 180 দিনের মধ্যে বিচার নিষ্পত্তি করবে, এই ক্ষেত্রে 180 দিন গণনা শুরু হবে কখন? আন্ডারলাইন করেন, ম্যাজিস্ট্রেট যেদিন মামলাটি বিচারার্থে গ্রহণ করে। 11 নম্বর দেখেন, দায়রা কোর্ট 360 দিনের মধ্যে বিচার শেষ করবে, এই ক্ষেত্রে 360 দিন গণনা শুরু হবে কখন? দায়রা কোর্ট যেদিন মামলাটি বিচারার্থে গ্রহণ করে। তো এগুলা মোটামুটি ইম্পর্টেন্ট, এবং ওটা কি ওখানে লিখছেন ওই যে 180 হোক বা 360 দিনের মধ্যে বিচার শেষ না করলে কোন ধরনের মামলায় জামিন দিবে না? দণ্ডবিধির 400 ধারা আর কত ধারা? 400 ধারা আর 401 ধারা। ধন্যবাদ। আমরা চলে আসি, দেখেন ফৌজদারিতে অভিযুক্ত ব্যক্তির সাক্ষী হওয়ার যোগ্যতা। এটা কিন্তু রাজসাক্ষী না, এটা হলো সাফাই সাক্ষী, ডিফেন্স উইটনেস। অনেকে রাজসাক্ষী আর ডিফেন্স উইটনেস এক মনে করেন, এক না। রাজসাক্ষী তো সে নিজের দোষ স্বীকার করতেছে, অন্যান্যদের মিলাইয়া দোষ স্বীকার করতেছে, এটা হলো রাজসাক্ষী। আর ডিফেন্স মানে হলো সে নিজের পক্ষে নিজের নির্দোষ প্রমাণের চেষ্টা করতেছে, যে আমি তো অমুক জায়গায় যাই আমার সাথে আরিফ আলামিন রুবেলও যাই নাই। এটা হলো ডিফেন্স উইটনেস। অর্থাৎ সহজ ভাষায় বললে, যে আমরা জানি একটা দেওয়ানি মামলা হোক বা ফৌজদারি মামলা হোক, যে দায়ের করে তাকেই মামলাটা প্রমাণ করতে হয়। এই জায়গায় আসামির, ফৌজদারি মামলার ক্ষেত্রে আসামির প্রমাণের কোনো কিছু নাই। বাট সে যদি ইচ্ছা করে যে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষে সেও তার পক্ষে সাক্ষ্য দিতে চায়, তাহলে তাকে আবেদন করতে হবে, লিখিত আকারে আবেদন করতে হবে যে আমিও আমার পক্ষে সাফাই সাক্ষী দিতে চাই। এই যে আবেদনটা করা হয়, এই আবেদনটা করা হয় 340 ধারায়। কত ধারায় বলেন? 340 ধারায়। তো দেখি আমরা একটু পড়ি, এবং তাহলে যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে যে সাফাই সাক্ষী কে দেয়, বাদী না আসামি? আসামি। কত ধারায়? 340 ধারায়। সাফাই সাক্ষীর ইংরেজি নাম কি? ডিফেন্স উইটনেস। ডিডব্লিউ বা কি? ডিফেন্স উইটনেস। দেখেন ফৌজদারি কার্যবিধি 340 ধারায় গোল দেবেন, দুইটি বিষয় উল্লেখ করা হয়েছে। এক, উকিলের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তির আত্মপক্ষ সমর্থনের অধিকার, রাইট টু বি ডিফেন্ডেড বাই এ প্লেডার, মানে প্রতিটা আসামির অধিকার আছে আইনজীবীর মাধ্যমে তার আত্মপক্ষ সমর্থনের। 2 নাম্বার দেখেন, অভিযুক্ত ব্যক্তির সাক্ষী হওয়ার যোগ্যতা, কম্পিটেন্সি অফ অ্যান অ্যাকুয়েজ টু বি এ উইটনেস। এই জায়গা কম্পিটেন্সি বানানটা একটু ভুল আছে, এটা ওই যে COMPEN, পিইর পরে এনটা কেটে দেন তাহলে ঠিক হয়ে যায়। আচ্ছা এখন দেখি উকিলের মাধ্যমে আত্মপক্ষ সমর্থন এটা কি? ফৌজদারি কার্যবিধি 340-এর 1 ধারায় ফৌজদারি অপরাধে অভিযুক্ত কোনো ব্যক্তিকে কৌশলীর মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের অধিকার, রাইট টু বি ডিফেন্ডেড বাই অ্যান অ্যাডভোকেট দেওয়া হয়েছে। আন্ডারলাইন করবেন, সংবিধানের 33 অনুচ্ছেদে কোনো আসামিকে কোনো অ্যাডভোকেটের মাধ্যমে আইনি পরামর্শের যে সুযোগ দেওয়া হয়েছে, সেই একই অধিকার ফৌজদারি কার্যবিধি 340 ধারায় দেওয়া হয়েছে। তাহলে বলেন যে আমাদের ফৌজদারি কার্যবিধি 340 ধারায় আইনজীবীর মাধ্যমে আসামির যে আত্মপক্ষ সমর্থনের যে অধিকার, এটা প্রতিফলিত হয়েছে সংবিধানের কত অনুচ্ছেদে? 33 অনুচ্ছেদে। স্বপন সাহেব বলেন, আইনজীবীর মাধ্যমে আত্মপক্ষ সমর্থন বলতে আপনি কি বুঝেন আপনার দৃষ্টিতে? আত্মপক্ষ সমর্থন বলতে আপনি কি বুঝেন? সেটা তো সবাই সাক্ষী গেল, কিন্তু আমি বললাম আইনজীবীর মাধ্যমে আত্মপক্ষ সমর্থন। হ্যাঁ, মানে বিষয়টা হচ্ছে যে ধরেন কিছুদিন আগে আমাদের যে
সালমান এফ রহমান সাহেব আর আনিসুল হক সাহেবদের ধরে নিয়ে আসলো, ওখানে ওনাদের রিমান্ড শুনানিতে কোনো আইনজীবী অংশগ্রহণ করে নাই, হয় ভয়ে অংশগ্রহণ করে নাই অথবা ঘৃণাই করে নাই, যে কোনো একটা হয়েছে। কিন্তু যখন ওনাদের বিরুদ্ধে বিচার শুরু হবে, তখন যদি কোনো আইনজীবী অংশগ্রহণ করতে না চায়, তখন রাষ্ট্রই ওনাদের পক্ষে একজন আইনজীবীরে নিয়োগ করবে। বুঝতে পারছেন? কারণ প্রতিটা ব্যক্তির অধিকার আছে, সে যতই বড়ই খারাপ কাজ করুক না কেন, অবশ্যই তার পক্ষে একজন কে থাকবে, আইনগত সহায়তা পাওয়ার অধিকার তার আছে। তাহলে এই যে যতদিন দেখা গেল এখন করতেছে না, কিন্তু যখন তাদের বিচার শুরু হবে, তখন কিন্তু সরকারই তাদের পক্ষে একজন আইনজীবীরা কি নিয়োগ দিবে, কারণ এটা তার মৌলিক অধিকার। বাংলাদেশ সংবিধানের 33 অনুচ্ছেদে যা বলছে সেটাই প্রতিফলিত হয়েছে ফৌজদারি কার্যবিধি 340 ধারায়। জি না, আচ্ছা, আমরা চলে আসি আসামির সাক্ষী হওয়ার যোগ্যতা। ফৌজদারি কার্যবিধি 340 ধারায় একজন অভিযুক্ত শুধুমাত্র তার আত্মপক্ষ সমর্থনে ফর হিজ ডিফেন্স যোগ্য সাক্ষী হতে পারে। আসামি শুধুমাত্র আন্ডারলাইন করেন ডিফেন্স উইটনেস বা ডিডব্লিউ হতে পারে। 340-3 ধারা অনুসারে বল দিবেন লিখিত অনুরোধ ক্রমে আসামি আত্মপক্ষ সমর্থনে সাক্ষ্য দিতে পারে। এখন সে যদি ছাপাই সাক্ষী বা ডিফেন্স উইটনেস দিতে চায়, তাহলে তাকে আবেদনটা করতে হবে কেমনে? 340 ধারায় লিখিত আকারে। 340-3 ধারায় বলা হয়েছে ফৌজদারি আদালতে অভিযুক্ত যে কোনো ব্যক্তি তার আত্মপক্ষ সমর্থনের যোগ্য সাক্ষী হবে এবং তার বিরুদ্ধে বা একই বিচারে তার সাথে অভিযুক্ত করা হয়েছে এমন কোন ব্যক্তির বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা প্রমাণ করার জন্য শপথ পূর্বক সাক্ষ্য দিতে পারবে। এই জায়গা সে যে সাক্ষ্যটা দিচ্ছে শুধুমাত্র তার ক্ষেত্রে না, বরং অন্যান্যদের ক্ষেত্রেও দিতে পারতেছে, বাট অবশ্যই তার পক্ষে আসবে। যে কথাগুলো বলবে সেই কথাগুলো তার কি হতে হবে, পক্ষে আসতে হবে। জি, অবশ্যই শপথ পাঠ করাবে। ওই যে বাদীর সাক্ষীদের যেরকম যাহা বলিব সত্য বলিব, বাদীর সাক্ষীরে জবানবন্দি দিছে বাদীর আইনজীবী, যেটা করছে আসামির আইনজীবী, ঠিক একই ভাবে আসামির সাক্ষীরে জবানবন্দি নেবে আসামির আইনজীবী, যেটা করবে কে, বাদীর আইনজীবী। আচ্ছা, তারপরে দেখেন শর্ত হলো তাকে সাক্ষী হিসেবে আহ্বান করা যাবে না তার লিখিত অনুরোধ ছাড়া। মানে আদালত স্বপ্রণোদিত হয়ে তার আহ্বান কিন্তু করবে না। আদালত যা জিজ্ঞেস করতে পারে যে তুমি কি ছাপাই সাক্ষী দিবা কিনা, বাট আবেদনটা আলটিমেটলি করতে হবে কার, আসামির। 340 ধারায় লিখিত আকারে। অর্থাৎ সাক্ষী শুধুমাত্র লিখিত অনুরোধ করলে, এই জায়গায় সাক্ষী বলতে আসামির বোঝাচ্ছে, আদালত তাকে আত্মপক্ষ সমর্থনে সাক্ষ্য দেওয়ার জন্য আহ্বান করতে পারে। সুতরাং দেখেন, সুতরাং 340 ধারা অনুসারে একজন আসামি তার নিজের আত্মপক্ষ সমর্থনে বা নিজের পক্ষে সাক্ষ্য দিতে পারে। সে বলতে পারে আমি অপরাধ করি নাই, এবং একই বিচারে অন্যান্য যে সকল ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে তাদের পক্ষে, মানে অন্যান্য যে তার সাথে যারা কো অ্যাকিউজড আছে, সহযোগী আসামি, তাদের পক্ষেও সাক্ষ্য দিতে পারে। জেনে রাখা ভালো, একজন সাক্ষী কিন্তু কখনো রাষ্ট্রপক্ষের বা অভিযোগকারী পক্ষের সাক্ষী বা প্রসিকিউশন উইটনেস হতে পারে না। সাক্ষীর পাশে ব্রাকেটে লেখেন আসামি, পাইতেন? একজন সাক্ষী কথাটা লেখা আছে না, এর পাশে ব্রাকেটে লেখেন আসামি। মানে এই জায়গায় সাক্ষী বলতে কারে বোঝাচ্ছে, আসামিকে। একজন সাক্ষী কিন্তু কখনো রাষ্ট্রপক্ষের বা অভিযোগকারী পক্ষের সাক্ষী বা প্রসিকিউশন উইটনেস হতে পারে না, এবং শুধুমাত্র বিবাদী পক্ষের বা ডিফেন্স উইটনেস ডিডব্লিউ হতে পারে। মানে সে শুধুমাত্র তার পক্ষে সাক্ষ্য দিবে, রাষ্ট্রপক্ষে কখনো সাক্ষ্য দিতে পারবে না। কারণ যে পক্ষ আসামির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে সেই পক্ষের হয়ে আসামি তার নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারে না। এটা সংবিধানের 35 অনুচ্ছেদের পরিপন্থী। আসামি তার নিজের পক্ষে সাক্ষ্য দিতে পারে, রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দিবে না। একজন সাক্ষী শুধুমাত্র আত্মপক্ষ সমর্থনে সাক্ষী বা ডিডব্লিউ হতে পারে, সে কখনো পিডব্লিউ হবে না, প্রসিকিউশন উইটনেস হবে না। তাহলে বিগত বছরের প্রশ্ন দেখেন, ফৌজদারি কার্যবিধির কোন ধারায় আত্মপক্ষ সমর্থনে অধিকার কোন আসামিকে দেওয়া হয়েছে? কোন ধারায়? 340 ধারা। 2 নম্বর দেখেন, একজন বিচারাধীন আসামি কোন ধারার বিধান অনুযায়ী তার ডিফেন্সের সমর্থনে সাক্ষী হিসেবে সাক্ষ্য দিতে পারে? কত ধারায়? 340। তো নামাজের পরে আমরা 342 পড়বো ইনশাল্লাহ। 10 মিনিট বিরতি। পরীক্ষা আছে আজকেও, সবাই পরীক্ষা দিবেন। তো দেখেন, ধারা 342 আসামিকে পরীক্ষা করার ক্ষমতা, পাওয়ার টু এক্সামাইন দ্য অ্যাকিউজড।
342 একটু একটু কথা শুনেন, সেটা হচ্ছে যে যখন একটা জিয়ার মামলা হোক বা সিয়ার মামলা হোক আহ, দায়ের করে বাদী অথবা সংবাদদাতা, তো দায়ের করার পরে আমলি আদালতের ফাংশন শেষে মামলাটা বদলি হয়ে আসে বিচারিক আদালতে। বিচারিক আদালতে আসার পরে চার্জ গঠন করে আসামিদের বিচার শুরু হয়। এখন বিচার চার্জ গঠন করার পরে যিনি মামলা দায়ের করতেন তিনি তার সাক্ষীদের হাজির করেন, রাষ্ট্রপক্ষ হাজির করেন বা নালিশকারী হাজির করেন, তার সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করা হয় এবং তার সাক্ষীদের জেরা করা হয়। এই জায়গায় কিন্তু আসামিদের কোনো কিছু জিজ্ঞাসা করা হয় না। এখন যখন রাষ্ট্রপক্ষের বা বাদী পক্ষের সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষ, ক্লোজ হয়ে যায়, তার পরের ফৌজদারি মামলার এর পরবর্তী ধাপ হচ্ছে আপনার 342, মানে আপনার আসামিরে পরীক্ষা করা। কে পরীক্ষা করবে? আসামিরে পরীক্ষা করা হচ্ছে অ্যাকচুয়ালি আদালত, ম্যাজিস্ট্রেট আদালত অথবা দায়ের আদালত। এবং আসামিরে পরীক্ষা করে কি পরীক্ষা করে? এই জায়গায় আদালত আসামিরে এতদিন ধরে যে রাষ্ট্রপক্ষের যে সাক্ষ্য গ্রহণ হলো বা বাদী পক্ষের যে সাক্ষ্য গ্রহণ হলো, এই বিষয়ে আদালত আসামিরে পরীক্ষা করতে পারে, মানে যে কোনো প্রশ্ন করতে পারে, অথবা এটা ছাড়াও অন্যান্য বিষয় নিয়েও প্রশ্ন করতে পারে। পরবর্তীতে আদালত যে প্রশ্ন করলো এবং আসামি যে প্রশ্নের যে উত্তর দিল, এটা আবার লেখা হয়। এবং এটা লেখা হয় কোন পদ্ধতিতে? 364 ধারার বিধান অনুযায়ী। ধরেন আমি সবসময় একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে যে ওই ডিএলআর এ এসেছে এইভাবে যে আপনার ঝালকাঠিতে 2জন বিচারককে হত্যা করা হয়েছিল বোমা মেরে। তো ওই জেএমবির সদস্যদের বিচার চলাকালে যখন রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষ হয়ে গেল, তখন ওই মামলার বিচারক ওই 2জন আসামিরে 342-তে জিজ্ঞাসা করছে যে আপনারা এই যে যে বিচার হলো, মানে সাক্ষ্য গ্রহণ হলো, প্লাস আপনারা এই যে যে বিচারককে হত্যা করছেন বোমা মেরে, এতে আপনারা কি অনুতপ্ত কিনা বা আপনাদের কিছু বলার আছে কিনা? তো তারা উল্টা বললো যে আমরা তো অনুতপ্ত না, বরং সুযোগ পেলে আরো এরকম কাজ করতে চাই। তো এটা হলো তাদের 342। তাহলে এই যে যে কথা বললো, এটা বিচারক যে প্রশ্ন করছে প্লাস ওনারা যা বললো, এটা আবার কি করা হয়েছে? লেখা হয়েছে, এবং ওই লেখায় বিচারকও সিগনেচার করছে। আবার ওই আসামি যারা যারা এই কথা বললো তাদেরও কি করা হয়েছে? স্বাক্ষর গ্রহণ করেছেন। তারপরে আদালত সাধারণত জিজ্ঞাসা করে যে আপনারা কি ছাপাই সাক্ষী দিতে চান কিনা। তো তারা যদি ছাপাই সাক্ষী দিতে চায়, তাহলে তারা আবেদন করবে কত ধারায়? 340 ধারায়। তাহলে যদিও 340 ধারার ক্ষেত্রে আগে, বাট মামলার বিচারের ক্ষেত্রে আগে আসতেছে 342, তারপরে হচ্ছে কত? 340। এবং এই আমি আপনাদের পড়ানোর সময় বলছিলাম যে 164 ধারায় যে দোষ স্বীকার করা হয়, আর 342 সময় দোষ স্বীকার করতে পারে। যাই হোক না কেন, 164 হোক বা 342 হোক, এই কোন পদ্ধতিতে লেখা হবে এটা বলা আছে কততে? 364-তে। তাহলে দেখেন আমরা পড়াই ফিরি। ফৌজদারি কার্যবিধি 342 ধারা অনুযায়ী আদালত আসামিকে পরীক্ষা করতে পারবে। এই জায়গায় আদালত বলতে ম্যাজিস্ট্রেটও হতে পারে, ম্যাজিস্ট্রেট আদালত হতে পারে, অথবা দায়ের আদালত হতে পারে। পরীক্ষা করবে, পরীক্ষা করতে পারবে অর্থ হলো প্রসিকিউশন পক্ষের সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে, আন্ডারলাইন করেন, প্রসিকিউশন পক্ষের সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে এবং আসামিকে আত্মপক্ষ সমর্থনে আহ্বান জানাবার পূর্বে, মানে সাফাই সাক্ষীর কি পূর্বে, তার মানে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষে প্লাস আসামিরে আত্মপক্ষ সমর্থনের আহ্বানের আগে আদালত আসামিকে মামলা সম্পর্কে, আন্ডারলাইন করবেন, সাধারণ প্রশ্ন করতে পারবে, যেন আসামি তার বিরুদ্ধে সাক্ষ্যে উপস্থাপিত কোনো বিষয় বিশ্লেষণ করতে কি হয়? সক্ষম হয়। আদালত মামলার বিচার অনুসন্ধানের পূর্বে যে কোনো সময়ে বা আসামিকে কোনো পূর্ব সতর্কতা ছাড়া আদালত আসামিকে প্রশ্ন করতে পারে, কিন্তু এটা অবশ্যই আসামিকে তার আত্মপক্ষ সমর্থনে আহ্বান করার পূর্বে করতে হবে। এই লাইনটা একটু কন্ট্রাডিক্টরি। ওই জায়গা বললো যে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণের শেষে আর আত্মপক্ষ সমর্থনের পূর্বে, আবার এই জায়গায় এসে বলতেছে যে বিচার অনুসন্ধানের পূর্বে। বাট এটা আপনি এটা ইগনোর করেন, আপনি মনে রাখবেন রাষ্ট্রপক্ষ সাক্ষ্য গ্রহণের পরে আর আসামিরে আত্মপক্ষ সমর্থনের কি আগে। জি, জেনে রাখা ভালোতে আছি আমরা, জেনে রাখা ভালো। 342 ধারা অনুযায়ী আদালত আসামি নিকট প্রশ্ন করে, আসামি নিকট যে প্রশ্ন করে আসামি এমন প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করলে, আন্ডারলাইন করেন, কি করলে? অস্বীকার করলে বা মিথ্যা সাক্ষ্য দিলে সে শাস্তির জন্য দায়ী হবে না, ওই মুহূর্তে তার কোনো সাজা দেওয়া হবে না। কিন্তু আন্ডারলাইন করবেন, আদালত এই ক্ষেত্রে অনুমান করতে, খেয়াল করেন, আমরা সাক্ষ্য আইন তো সামনে পড়বো, আপনার জানা আছে কিনা? সাক্ষ্য আইনের ধারা 114, এই জায়গায় বলা আছে যদি কাউরে কোনো প্রশ্ন করে
সেই প্রশ্নের উত্তর যদি সে না দেয় তাহলে ধরে নেওয়া হবে যদি সে প্রশ্ন উত্তর দিত তাহলে তার কি বিপক্ষে যেত। এই যে সেই অনুমান করবে তারে কোনো প্রশ্ন করলে সে যদি কি না দেয় উত্তর না দেয় তাহলে ওই মুহূর্তে তারে কোনো শাস্তি দেবে না, বাট আদালত কি অনুমান করবে সে যদি উত্তর দিত তাহলে তার বিপক্ষে যেত। 340 ধারা আসামিকে শপথ করাতে হয়, আন্ডারলাইন করবেন, কিন্তু 342 ধারায় সাক্ষীকে শপথ করানো হয় না। সাক্ষীকে মানে আসামিকে আর কি। তাহলে শপথ করায় কত ধারায়? কিন্তু 342-তে কিন্তু শপথ করানো হয় না। আচ্ছা, আমরা বিগত বছরের প্রশ্নে চলে আসি। দেখেন তাহলে বিগত বছরের প্রশ্ন আসার আগে 340-42-এর পার্থক্য বুঝতেন কিনা, কোন প্রশ্ন আছে কিনা অনলাইন অফলাইন? আরিফ সাহেব বলেন তো, মামলার ক্ষেত্রে কোন ধারা আগে অনুসরণ করে, 340 না 342? 342 অনুসরণ করে আগে, তারপরে তারপরে তারপর নিচে নেবে নিচে নেমে মানে 340। তারপরে 340। সব লিখিত আকারে কোনটা? স্যার লিখিত আকারে হলো 340, 340। আর শপথ বাক্য পাঠ করায় কোনটায়? শপথ বাক্য 340 স্যার। 340। ধন্যবাদ। দেখেন বিগত বছরের প্রশ্নে আসি। ফৌজদারি মামলায় প্রসিকিউশন পক্ষের সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত ক্রিমিনাল প্রসিডিউর কোডের 342 ধারা অনুসারে কি করবে? আসামিদের পরীক্ষা করবে। 2 নাম্বারটা দেখেন, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 সেকশন 342 এর কার্যক্রমে অভিযুক্তের দৃষ্টি আকর্ষণ করা হয় কিসের প্রতি? প্রাপ্ত সাক্ষ্যের প্রতি, মানে এতদিন ধরে যে সাক্ষ্য গ্রহণ করছে সেই সাক্ষ্যের প্রতি দৃষ্টি আকর্ষণ। বাট অ্যাকচুয়ালি ওই সাক্ষ্য ছাড়াও আদালত তারে যে কোনো প্রশ্ন করতে পারে। আপনারা বলেন তো পারেন কিনা যে আদালত সাক্ষীরে কোনো প্রশ্ন করতে পারে? সাক্ষ্য আইনের কত ধারায়? 165 ধারায় আদালত সাক্ষীরে কোনো প্রশ্ন করতে পারে। সাক্ষ্য আইনের কত ধারায়? 165 ধারায়। তো আমরা যদি 340 আর 42-এর মধ্যে পার্থক্য খুঁজি, মূল মামলার ক্ষেত্রে আগে আসে স্টেপ যেটা 342, তারপর হলো 340। 342 লিখিত, 340 হলো লিখিত। 340-এ শপথ বাক্য পাঠ করায়, কিন্তু এখানে শপথ বাক্য পাঠ করায় না। এই তো মামলার কার্যক্রম মুলতবিতে আসি। দেখেন মুলতবি সময়ের আবেদন যেটা, মামলার কার্যক্রম মুলতবি, পাওয়ার টু পোস্টপন অর অ্যাডজন প্রসিডিংস, ধারা কত? 344 পান না? শুনেন আগে বলি নেই, দেখি মনে আছে কিনা কারো। এই সুমন সেন বলেন, ফৌজদারি মামলার কার্যক্রম তো 344, দেওয়ানি মামলার কার্যক্রম সময়ের আবেদন করে কত আদেশে? বিকাশ 17 আদেশে। সমীরণ কত আদেশে? 17 আদেশ। কত আদেশ? 17 আদেশ। এবং সময়ের আবেদন মঞ্জুর না মঞ্জুর যাই হোক না কেন, দেওয়ানি মামলা ফৌজদারি মামলা, সময়ের আবেদন মঞ্জুর না মঞ্জুর যাই হোক না কেন, প্রতিকার হচ্ছে রিভিশন। দেখেন ফৌজদারি কার্যবিধি 344 ধারায় গোল দিবেন, 2টি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। প্রথমত ফৌজদারি মামলার কার্যক্রম আন্ডারলাইন করে স্থগিত বা মুলতবি, আর দ্বিতীয়ত মামলার কার্যক্রম স্থগিত বা মুলতবি রেখে অভিযুক্তকে কারাগারে প্রেরণ, রিমান্ড। আপনাদের যখন পড়াইছিলাম মনে আছে কিনা যে আমাদের ফৌজদারি কার্যবিধিতে 2 জায়গায় রিমান্ড আছে, 167(2) আর 344। তদন্ত পর্যায়ে রিমান্ড হচ্ছে 167(2) আর বিচারিক পর্যায়ে, আর রিমান্ড শব্দটার উল্লেখ আছে কত ধারায়? 344 ধারায়। কারণ দেখেন 344 ধারায় নিম্নলিখিত কারণে আদালত মামলার কার্যক্রম স্থগিত বা মুলতবির আদেশ দিতে পারে। 1, সাক্ষীর অনুপস্থিতি, অ্যাবসেন্স অফ এ উইটনেস, বা অন্য কোনো যুক্তিসঙ্গত কারণে, এনি আদার রিজনেবল কজ। যদিও বাস্তবে সময়ের আবেদনে কোনো ধারা লেখে না, বাট যদি পরীক্ষায় আসে যে সময়ের আবেদনে দরখাস্ত করুন সংশ্লিষ্ট ধারার আলোকে, তাহলে কত ধারা উল্লেখ করবেন? 344। 344 ধারায় যদিও আদালতে আন্ডারলাইন করেন কতদিনের জন্য মামলার কার্যক্রম মুলতবি বা স্থগিতের আদেশ দিতে পারে সেটা উল্লেখ নেই, কিন্তু বল দিবেন অনির্দিষ্ট সময়ের জন্য আদালত মুলতবি করতে পারে না।
মানে আপনারা যে তারিখটাই বলে না যে অমুক আগামী তারিখ অমুক তারিখ, কিন্তু কখনো কি কেউ বলে যে আগামী তারিখ কবে হবে, বলা হলো না। অনির্দিষ্ট সময়ের জন্য হয়, হয় না। মুলতবি অবশ্যই একটা কি নির্দিষ্ট সময়, হতে পারে 6 মাস 1 বছর যাই হোক না কেন, বাট অবশ্যই সেটা নির্দিষ্ট হবে। যেমন দেখেন, সাক্ষীর জবানবন্দি গ্রহণের জন্য নির্ধারিত দিনে রাষ্ট্রপক্ষ হাজির না হলে মুলতবির আদেশ দিতে পারে। 344 ধারার অধীন ম্যাজিস্ট্রেট মামলার কার্যক্রম মুলতবি করে কোনো আসামিকে একসঙ্গে গোল দিবেন 15 দিনের অধিক মেয়াদে হাজতে ফেরত বা রিমান্ডে পাঠাতে পারবে না। এই যে রিমান্ড, এই রিমান্ডটা হচ্ছে কখন? বিচারিক পর্যায়ে। রিমান্ড বা ফেরতের কারণ, রিমান্ডের অ্যাকচুয়ালি অর্থ হচ্ছে ফেরত। বলেন তো রিমান্ড, দেওয়ানি রিমান্ড আর ফৌজদারি রিমান্ডের মধ্যে পার্থক্য কি? আগেও বলছিলাম, দেওয়ানি রিমান্ড হলো আপিল আদালত মামলা ফেরত পাঠায়, আর ফৌজদারি রিমান্ড হলো আদালত আসামিরে ফেরত পাঠায় কার কাছে? পুলিশের হেফাজতে, পুলিশের হেফাজতে। আচ্ছা দেখেন, রিমান্ড বা ফেরতের কারণ দুইটি। আসামি অপরাধ করতে পারে এমন পর্যাপ্ত সাক্ষ্য পাওয়া গিয়েছে, এবং আন্ডারলাইন করবেন রিমান্ডের দ্বারা আরো সাক্ষ্য সংগ্রহ করা যেতে পারে। তার মানে মনে রাখবেন যে তদন্ত পর্যায়ে রিমান্ডের আবেদন করতে পারে, বিচারিক পর্যায়ে রিমান্ডের আবেদন করতে পারে। এখন আপনার কাছে পাল্টা প্রশ্ন আসতে পারে যে বিচারিক পর্যায়ে তো বিচার শুরু হয়ে গেল, আবার রিমান্ড দিয়ে কাজ কি? ওই যে যখন অধিকতর তদন্ত করে, অধিকতর তদন্ত করে, ধরেন আসামি জামিনে আছে বা ভিতরে আছে, যে যাই হোক না কেন, এখন অধিকতর তদন্ত করে পুলিশের মনে হচ্ছে যে ওই আসামিরা আবার একটু হেফাজতে নেওয়া দরকার। এখন পুলিশ তো আর তারে ওই মামলায় গ্রেফতার করতে পারতেছে না, তখন সে আবেদন করবে কোথায়? আদালতে, যে তারে আমার হেফাজতে আর কয়দিন দেন আর কি। বুঝতে পারছেন? আচ্ছা দেখেন, জেনে রাখা ভালো, যদিও আমাদের এই বাস্তবে আপনারা হয়তোবা 344 এর রিমান্ড খুব বেশি দেখেন নাই। দেখছেন কি কখনো বিচারিক পর্যায়ে রিমান্ড দেখছেন? দেখেন নাই, বাট বিধান কিন্তু আছে। হ্যাঁ, জেনে রাখা ভালো। দেখেন, ফৌজদারি মামলায় সময় প্রার্থনা করে বা মুলতবির জন্য ফৌজদারি কার্যবিধি 344 ধারায় আবেদন করা যায়, এবং দেওয়ানি মামলায় সময় প্রার্থনা বা মুলতবির জন্য দেওয়ানি কার্যবিধির 17 আদেশের এক বিধির অধীন দরখাস্ত দায়ের করা যায়। যে কথা বললাম, এবং মনে রাখেন যে সময়ের আবেদন মঞ্জুর হোক না মঞ্জুর হোক, দেওয়ানি মামলা হোক ফৌজদারি মামলা হোক, প্রতিকার কি? রিভিশন। এখন ওই সময় আবার মাথা আসবে যে সময়ের আবেদন না মঞ্জুর করলে তো আমরা কিছু করি না নাকি, সময় আবেদন না মঞ্জুর করলে তো ওয়ারেন্ট দিয়ে দেয়, কিন্তু আপনার কিছু করার আছে, ওই আদেশের ভিতরে কি করতে পারে? রিভিশন। কি বলেন রুবেল, কি জানি বলতে চাইছিলেন? রিভিশন, রিমান্ড মঞ্জুর করুক না মঞ্জুর করুক, প্রতিকার রিভিশন। একটু দিয়ে যেতে আচ্ছা, বিগত বছরের প্রশ্ন দেখেন, ফৌজদারি মামলায় সময় প্রার্থনা করে দরখাস্ত করা যায় কোন আইনের কত ধারা অনুযায়ী? ফৌজদারি কার্যবিধি কত ধারা? 344 ধারা। 1 নাম্বার প্রশ্নটা দেখেন যে ফৌজদারি কার্যবিধির কত ধারায় ফৌজদারি অপরাধে অভিযুক্ত কোনো ব্যক্তিকে, আন্ডারলাইন করবেন, কৌশলীর মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের অধিকার, রাইট টু বি ডিফেন্ডেড বাই অ্যান অ্যাডভোকেট। কৌশলী মানে এই জায়গা কি বুঝাইছে? অ্যাডভোকেট। কত ধারায়? 340 ধারায়। আচ্ছা, এই ওমর ফারুকের নাম্বার দেয় কি আপনি? ওমর ফারুক কো? আচ্ছা দেখেন, আচ্ছা দেখেন ভাই, কোনটা? হ্যাঁ জি, 2 নাম্বারটা দেখেন, অ্যাপয়েন্টমেন্ট অফ প্লিডার। দেওয়ানি কার্যবিধি 3 আদেশে আছে। ফৌজদারি কার্যবিধি ড্যাশ দ্বারায় ছাপাই সাক্ষী বা আত্মপক্ষ সমর্থনে আসামি সাক্ষ্য দিতে পারে। কত দ্বারায়? যদি বলে ছাপাই সাক্ষী 340 দ্বারা। আচ্ছা, এখানে মোটামুটি প্রশ্ন যা আছে গুরুত্বপূর্ণ। 5 নাম্বারটা দেখেন যে ফৌজদারি অভিযোগে অভিযুক্ত আসামি শুধুমাত্র রাষ্ট্রপক্ষের পিডব্লিউ হতে পারে, বিবাদী পক্ষের ডিডব্লিউ হতে পারে, আত্মপক্ষ সমর্থনে সাক্ষী হতে পারে। উত্তর হচ্ছে খ আর গ।
7 নাম্বার প্রশ্নটা দেখেন, যা আদালত আসামিকে পরীক্ষা করতে পারে বা আসামির জবানবন্দি গ্রহণ করতে পারে কত দ্বারায়, মানে আদালত পারে। মামলা এই জায়গায় অ্যাকচুয়ালি যেহেতু যদি বলে যে এই জায়গা চার্জ গঠনের আগে, তদন্তের সময়, মামলার যে কোনো সময়, মামলার অনুসন্ধান বা বিচারের পর্যায়ে, সেটা, বাট অ্যাকচুয়ালি এই অপশন না থেকে যদি আরেকটা থাকতো যে মামলার রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষে এবং আসামির আত্মপক্ষ সমর্থনের কি পূর্বে, তাহলে উত্তর হতো কোনটা, সেইটা। ঠিক আছে। 8 নাম্বারও বিবিআই দেখেন, 8 নাম্বার, ফৌজদারি কার্যবিধি 342 দ্বারায় আসামির জবানবন্দি বা পরীক্ষা করার সময় আদালত আসামিকে যে প্রশ্ন করে, আসামি উক্ত প্রশ্নের উত্তর না দিলে বা মিথ্যা জবাব দিলে আসামির কি হবে, আসামির দণ্ডিত হবে না, বাট এটারে কি করবে, অনুমান করতে পারে। আর রিমান্ড ওই আপনার 167(2) হোক বা 344 হোক, সময় কয়দিন, 15 দিন। তো আমরা চলে আসি দেখেন অপরাধের আপোষ মীমাংসা ধারা 345। জি, আজকে আর পড়বেন না? আপনারা তো কি কাশিয়ে নিয়ে যাবেন? আচ্ছা থাক, সমস্যা নাই, আজকে এই পর্যন্তই থাক। আসেন পরীক্ষা দেন আর কি, এখন এই পর্যন্তই পরীক্ষা হবে, পরীক্ষা দেন। সবাই এই সিগনেচার শিটে সিগনেচার করছেন? কেউ বাদে আছেন? আপনি শুনতেছেন তো ভাই?